আসসালামু আলাইকুম, সবাইকে আবারও লুটসে স্বাগত জানাচ্ছি। বৃষ্টি স্নাত এই বিকালে তো কথা হচ্ছে তোমাদের সাথে ডিএমসি স্টেশনের থেকে কিছু ফ্রি ক্লাস চলতেছে তোমাদেরকে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করানোর জন্য। সেখানে ফিজিক্স ক্লাস আমি নিতেছি। তো এর আগেও 3 দিন ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো কারা আজকে প্রথমবারের মতো ক্লাসটা করতেছো একটু কমেন্টে জানাও যে আজকে ফার্স্ট টাইম ফিজিক্স ক্লাস করতেছো। দেখি অনেকেই তো পরিচিতই আছে অনেকের সাথে, তবে নতুন যারা আসছো তারা একটু কমেন্টে জানাও যে আজকেই তুমি প্রথম ক্লাস করতেছো। আর সবাই একটু নিজের কলেজের নামটা মেনশন করো, হ্যাঁ, নিজের পরিচয়টা, তোমার নামটা দেখাই যায়, তুমি জাস্ট তোমার কলেজের নামটা দাও। আমিও ততক্ষণে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম হচ্ছে রাহাত, ঠিক আছে, আমাকে রাহাত বলেই ডাকা হচ্ছে। আর আমি এমবিবিএস পাশ করেছি কিছুদিন আগে, কয়েক মাস আগে, ঢাকা মেডিকেল কলেজ থেকে। এর আগে আমার উচ্চ মাধ্যমিক কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। তো এই হচ্ছে আমার পরিচয়। তোমরাও সবাই নিজেদের পরিচয়টা দিয়ে ফেলো, সবাই চেনাশোনা লোকদের মধ্যে ক্লাসটা চলুক। আর প্রথম কে ক্লাস করতেছো আজকে এটা একটু জানাও যে আজকেই প্রথম ক্লাস। আচ্ছা, বাঁধন, আরিফ, আকিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তোমাদেরকে। মোনায়েম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নিয়ন আজকে প্রথম ক্লাস করতেছে, আরাদ আজকে প্রথম ক্লাস করতেছে, তোমাদেরকে ওয়েলকাম। এখন থেকে তোমরা রেগুলার ক্লাস করবা। আর আগের ক্লাসগুলোও রেকর্ডেড অবস্থায় ইউটিউবে ফেসবুকে আছে, ইউটিউবে আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইউটিউবেও আমাদের সাথে অনেকে জয়েন করতেছে, তো সবাই চলে আসো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, ঠিক আছে। গতদিন আমরা কাজ ক্ষমতা শক্তি পড়ছি, সেটার সাথে অনেক সম্পর্ক আছে এই অধ্যায়টার। এই অধ্যায়টার নাম হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, আর এমসিকিউ তো আসবেই, এমসিকিউ তো প্রতিটা অধ্যায় থেকেই দেয়, এই অধ্যায় থেকেও দিবে। তো আমি এই অধ্যায়ের শুরুতে কয়েকটা এমসিকিউ রাখছি, ঠিক আছে, তারপর কিছু ম্যাথ সলভ করাবো এবং লাস্টে একটা সিকিউ কোয়েশ্চেন সলভ করানো হবে। হ্যাঁ, এইভাবে যদি আমরা গোছায় গোছায় পড়তে থাকি আমাদের মনে হয় অধ্যায় সম্পর্কে ভালো কনসেপশন চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তানজিন বলছো 23 ব্যাচ, কিন্তু অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে, ঢাকা মেডিকেলের স্বপ্ন, এই জন্য তো আমরা আছি, তাই না, তোমাকে স্বপ্ন পূরণে সহায়তা করতে। আচ্ছা, হ্যাঁ হাবিব, তোমাকে থ্যাংক ইউ, তুমি রেগুলার ক্লাস করো, সবাই রেগুলার ক্লাস করার চেষ্টা করবা। তো আসো শুরু করি আমরা। প্রথমে আমি কিছু এমসিকিউ দিছি, মানে তোমরা ভাববা না যে এমসিকিউ শুধু এইটুক জিনিসই শেখানো হবে, এর বাইরে অনেক কিছু শিখাবো। এমসিকিউ গুলা জাস্ট রাখা, কোনটার পরে কি পড়াবো এটা দেখানোর জন্য রাখা, ঠিক আছে। যেমন দেখো, প্রথম যে এমসিকিউটা, আমি জানি সবাই হাসতেছো যে ভাইয়া এত সহজ জিনিস কেন শিখান। একটি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত, ঠিক আছে, একটি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত। তো আমি জানি 100% স্টুডেন্ট অ্যান্সারটা জানো, তারপরে একটু সবাই অ্যান্সারটা লিখো ভাইয়া, কমেন্টে লিখো, তাহলে একটা প্র্যাকটিস হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম তাকি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানি সবাই অ্যান্সারটা জানো, তারপরে লিখো যে অ্যান্সারটা কত হবে। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত ভাইয়া, তোমরা অ্যান্সারটা লিখো, তারপর আমি এটা নিয়ে একটু বিচার বিশ্লেষণ, ব্যাখ্যা ট্যাখ্যা বিভিন্ন রকম জিনিস দিব। এর সাথে রিলেটেড আরো অনেক কঠিন কোশ্চেন আসতে পারে না ভাইয়া, সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। হ্যাঁ, ইমরান বলছো 24 ঘন্টা, আরাত বলছো 24 ঘন্টা, আমি জানি যে সবাই সঠিক অ্যান্সারটাই দিবা, 24 ঘন্টা, ঠিক আছে। তাহলে ভূস্থির উপগ্রহ বা জিও স্টেশনারি ইংরেজিতে বলে, জিও স্টেশনারি, জিও মানে ভূ আর স্টেশনারি মানে স্থির, এদের পর্যায়কালটা হয় হচ্ছে 24 ঘন্টা। কারণ হচ্ছে এরা পৃথিবীর ঠিক, মনে করো এই হচ্ছে পৃথিবী, হ্যাঁ, একটা এরিয়াতে থাকবে, পৃথিবী ঠিক যেভাবে ঘুরতেছে, হ্যাঁ, পৃথিবী যেভাবে ঘুরতেছে ও ঠিক সেভাবে ঘুরবে, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীর এই পয়েন্টটা যদি এখানে চলে আসে, উপগ্রহটাও এই জায়গায় চলে আসবে, হ্যাঁ, পৃথিবীর এই পয়েন্টটা যদি এখানে আসে, উপগ্রহটাও ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসবে। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকার উপর ওটা ফোকাস করে থাকবে। মনে করো এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হলো স্পেস এক্স থেকে, তো এই স্যাটেলাইটটা কিন্তু একটা ভূস্থির উপগ্রহ, তার মানে এটা যে জায়গায় রাখা আছে ওই জায়গার উপরেই থাকবে সব সময়। হ্যাঁ, যদি বাংলাদেশের উপরে স্থাপন করা হইতো তাহলে সারাক্ষণ বাংলাদেশের উপরেই মুখ করে বসে থাকতো, এর আশেপাশে কোনো এলাকায় তাকাইতো না, ঠিক আছে, একেবারে ফোকাসড হয়ে এক জায়গায় থাকে। যার ফলে পৃথিবী যে রেটে ঘুরে ওই উপগ্রহটাও সেই রেটেই ভাইয়া ঘুরে। তাহলে পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে কতক্ষণ, 24 ঘন্টা, তাই না। তাহলে এই যে জিও স্টেশনের উপগ্রহটাও একবার ঘুরে আসতে সময় লাগবে কতক্ষণ, ঘুরে আবার ওই জায়গায় আসতে 24 ঘন্টা সময় কিন্তু ভাইয়া লাগবে। একটা নির্দিষ্ট এলাকার উপর ফোকাস করা থাকে। মনে করো তোমার ইচ্ছা হইলো যে আর্জেন্টিনায় কখন কি হয় তুমি দেখবা, তখন আর্জেন্টিনার ঠিক উপরে একটা এরকম স্যাটেলাইট রাখতে হবে, হ্যাঁ, তাহলে ওই এলাকাটার উপর 24 ঘন্টা কি হয় না হয় সব দেখা যাবে, একটা এলাকার মধ্যে ফোকাস করা থাকে। তাহলে ভাইয়া বুঝতে পারছি। এখন তোমাদের উদ্দেশ্যে আমার আরেকটা কোয়েশ্চেন, যে
ভূস্থির উপগ্রহ যেই কক্ষপথ বরাবর ঘুরে, তাই না ভাইয়া? এই যেই কক্ষপথ বরাবর ঘুরতেছে না, ভূস্থির উপগ্রহ যেই কক্ষপথ বরাবর ঘুরে সেই কক্ষপথের নাম কি? এইটা অ্যান্সার করো দেখি। ভূস্থির উপগ্রহ যেই কক্ষপথ বরাবর ঘুরে সেই কক্ষপথের নাম কি? আর একটা কথা বলবো যে সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা, ইউটিউব এবং ফেসবুকে যারা আসো বন্ধুদের শেয়ার করো, এবং হচ্ছে তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করো, হ্যাঁ, তাহলে তারা সাথে সাথে বুঝতে পারবে যে ক্লাস শুরু হয়ে গেছে। আজকে বৃষ্টির কারণে একটু লেট হয়েছে ক্লাসে। হ্যালো, হ্যাঁ, শান্তিনগর। আচ্ছা, তো সবাই একটু শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাই শেয়ার করো বেশি বেশি, সবাই নিজের আইডি থেকে শেয়ার করে দাও ক্লাসটা ততক্ষণে। তাহলে বলো, এবারে অ্যান্সার করো যে একটা ভূস্থির উপগ্রহ যেই কক্ষপথ বরাবর ঘুরে সেই কক্ষপথের নাম কি? দেখে অ্যান্সার করো। ভূস্থির উপগ্রহ যেই কক্ষপথ বরাবর ঘুরে সেই কক্ষপথের নাম কি? অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করো। ভূস্থির উপগ্রহ যেই কক্ষপথ বরাবর ঘুরে সেই কক্ষপথের নাম কি? লাইভটা হচ্ছে ভাইয়া সাব্বির, লাইভটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার নিয়ে, হ্যাঁ, এই চ্যাপ্টারে বিভিন্ন রকম এমসিকিউ সিকিউ সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা, ইয়েস, ইমরান অ্যান্সার করছে পার্কিং অরবিট। ইয়েস, যেই কক্ষপথ বরাবর ভূস্থির উপগ্রহ ঘুরে সেই কক্ষপথের নাম হচ্ছে পার্কিং অরবিট বা পার্কিং কক্ষপথ। হ্যাঁ, পার্কিং কক্ষপথ, এই বরাবর ভূস্থির উপগ্রহটা ঘুরে। এবং একটা ভূস্থির উপগ্রহের যে উচ্চতা, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যে উচ্চতা, এই উচ্চতা কিন্তু ফিক্সড। এটা হচ্ছে মোটামুটি 36,000 কিলোমিটার। হ্যাঁ, 36,000 কিলোমিটার। অর্থাৎ একটা উপগ্রহকে তুমি যদি 36,000 কিলোমিটার উপরে নিয়ে যাও, সেটা অটোমেটিক ভূস্থির উপগ্রহে কনভার্ট হয়ে যাবে। মানে সেটা ওই মানে পর্যায়কাল কত হবে সেটা জাস্ট উচ্চতার উপর নির্ভর করে। একটা উপগ্রহ কি সাইজে ছোট নাকি বড়, হ্যাঁ, এটা কোনো ফ্যাক্টর না। ভারী নাকি হালকা, সেটাও কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর একটাই, যে উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থান করতেছে, যে এইচ, কত উচ্চতায় অবস্থান করতেছে। তো উচ্চতা যদি 36,000 কিলোমিটার হয়, তখন দেখা যায় যে তার পর্যায়কাল হয়ে যায় 24 ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমাদের তোমার ভূস্থির উপগ্রহ। এর পাশাপাশি আরেক রকম উপগ্রহ আছে যেটাকে বলা হয় পোলার উপগ্রহ। পোলার উপগ্রহ, পোলার উপগ্রহ। পোলার উপগ্রহের ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পোল টু পোল রাউন্ড করতে থাকে। খেয়াল করো, আমরা জানি পৃথিবী কিন্তু এটা হচ্ছে মনে করো পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, তাই না? তো পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। অর্থাৎ পৃথিবী ঘুরে হচ্ছে এইভাবে ভাইয়া, এই ডিরেকশনে পৃথিবী ঘুরে হচ্ছে, এই ডিরেকশনে পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবী কোন ডিরেকশনে ঘুরে ভাইয়া? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এবং আমাদের যেই ভূস্থির উপগ্রহগুলো আছে ওরাও কিন্তু পৃথিবীর মতো, পৃথিবী যেই ডিরেকশনে ঘুরে ওরা সেই ডিরেকশনেই ঘুরবে। কথা কি বুঝতে পারছি? তার মানে বলতো ভাইয়া, দেখো প্রশ্ন কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। তাহলে বলতো ভাইয়া, ভূস্থির উপগ্রহ কোন দিকে আবর্তন করে? ভূস্থির উপগ্রহ কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। বোঝা গেছে ভাইয়া? ভূস্থির উপগ্রহ, দেখো এটা কিন্তু বই বলা নাই, কিন্তু এটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়ে গেল। কারণ ভূস্থির উপগ্রহটা হচ্ছে কি, পৃথিবী যেভাবে ঘুরতেছে ঠিক সেভাবে ঘুরবে। তার মানে যেমন পৃথিবী ঘুরতে 24 ঘন্টা সময় লাগে, ভূস্থির উপগ্রহ ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। পৃথিবী যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, ভূস্থির উপগ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে। কথাগুলো কি বুঝতে পারতেছো ভাইয়া? হ্যাঁ, পশ্চিম থেকে পূর্বে। এবার তোমাকে যদি কোশ্চেন করে, হ্যাঁ ভূস্থির উপগ্রহের কথা বুঝছি, ভালো কথা, কিন্তু পোলার উপগ্রহ কোন ডিরেকশনে ঘুরে, তুমি কি বলবা? পোলার উপগ্রহ ঘুরে হচ্ছে পোল টু পোল। পোল মানে কি ভাইয়া? মেরু। তার মানে পোলার উপগ্রহ মেরু থেকে মেরুতে ঘুরে। অর্থাৎ আমরা জানি এখানে আছে হচ্ছে উত্তর মেরু, এখানে আছে হচ্ছে দক্ষিণ মেরু, তাই না ভাইয়া? একদিকে হচ্ছে উত্তর মেরু আর একদিকে হচ্ছে এদিকে নর্থ, এদিকে হচ্ছে সাউথ। উত্তর মেরু আর দক্ষিণ মেরু। পোলার উপগ্রহ ঘুরে মেরু থেকে মেরুতে, অর্থাৎ এইভাবে ঘুরে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? অর্থাৎ এটা কখনো কখনো উত্তর থেকে দক্ষিণে, কখনো দক্ষিণ থেকে উত্তরে, অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর ঘুরে আর কি। তোমাদের অ্যান্সারটা হবে এইটা, যে উত্তর দক্ষিণ বরাবর ঘুরে। ঠিক আছে, ঠিক আছে, উত্তর দক্ষিণ বরাবর ঘুরে, কখনো দক্ষিণ উত্তর, কখনো উত্তর দক্ষিণ। এই কারণে উত্তর দক্ষিণ বরাবর ঘুরে বললেই হবে। দেখছো, এইভাবে তোমার অ্যান্সারটা করতে পারতে হবে তোমাকে। হ্যাঁ, উত্তর দক্ষিণ বরাবর ঘুরে। এবং পোলার উপগ্রহগুলো কিন্তু খুব বেশি উঁচায় থাকে না।
যেমন ভূস্থির উপগ্রহ কত উপরে থাকছে? ভূস্থির উপগ্রহ প্রায় 36,000 কিলোমিটার উপরে, কিন্তু পোলার উপগ্রহগুলো 700 থেকে 800 কিলোমিটার উপরে রাখা হয়, 700 থেকে 800 কিলোমিটার উপরে রাখা হয়। এবং যেহেতু এরা কম উচ্চতায় থাকে তাই এদের আবর্তন কালটাও অনেক কম হয়। মানে তুমি খেয়াল করো যে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট সেটা পৃথিবীকে সার্কেল করতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা, কিন্তু একটা পোলার উপগ্রহ সেটা পৃথিবীকে সার্কেল করতে সময় লাগে 110 মিনিট। হ্যাঁ, এরকম আর কি, 100 থেকে 110 মিনিট এরকম বইয়ে বলা আছে, 100 থেকে 110 মিনিটই বলা আছে। অর্থাৎ এটা কিন্তু খুব দ্রুত একবার রাউন্ড করে আসে, খুব দ্রুত ঘুরে। পোলার উপগ্রহগুলো কিন্তু খুব দ্রুত ঘুরে, এবং পোলার উপগ্রহগুলো কিন্তু কোনো নির্দিষ্ট এলাকার উপর ফোকাস করা থাকে না। এটা একবার যদি ঘুরে আসে পৃথিবীর অনেকগুলো এলাকাকে এটা স্ক্যান করে ফেলতে পারে। কথা কি বুঝতে পারছো? মানে পোলার উপগ্রহ কিন্তু খুব দ্রুত ঘোরে, এবং এটা নির্দিষ্ট একটা এলাকার উপর ফোকাস করা থাকে না, কিন্তু এটা এক এক সময় এক একটা এলাকাকে স্ক্যান করে, এক এক সময় এক একটা এলাকাকে স্ক্যান করে পোলার উপগ্রহটা। যেমন ভূস্থির উপগ্রহ কিন্তু একটা নির্দিষ্ট এলাকার উপর, তুমি আমেরিকার উপরে লাগাইছো, আমেরিকার দিকে মুখ করে থাকবে সারাদিন 24 ঘন্টা। কিন্তু পোলার উপগ্রহ কিন্তু এরকম না, পোলার উপগ্রহ এক একবার এক একটা এরিয়াকে স্ক্যান করে। হ্যাঁ, এটা কোনো নির্দিষ্ট এরিয়ার উপর একটা ফোকাস না। এই যেমন এটা দেখো একটা নির্দিষ্ট এরিয়ার উপর ফোকাস, এই জায়গাটার উপর ফোকাস এটা। কিন্তু পোলার উপগ্রহ এরকম না, পোলার উপগ্রহ এক এক সময় এক একটা এলাকাকে স্ক্যান করে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার পোলার উপগ্রহকে টেলিযোগাযোগের কাজে ব্যবহার করা হয়, কিন্তু ভূস্থির উপগ্রহকে করা হয় না। টেলিযোগাযোগ মানে বুঝছো তো, এই যে টেলিফোন কমিউনিকেশন যেটা আছে, টেলিযোগাযোগ, টেলিফোন, হ্যাঁ, টেলিফোনে ইউজ করা হয় কাকে ভাইয়া? পোলার উপগ্রহকে। তোমার ভূস্থির উপগ্রহকে টেলিযোগাযোগের কাজে ইউজ করা হয় না। কেউ কি বলতে পারো কেন হয় না? মানে কেন ভূস্থির উপগ্রহকে টেলিযোগাযোগের কাজে ব্যবহার করা হয় না? এই যে আমরা হয়তো অনেকে টেলিফোনে কথা বলি, ইন্টারনেটের কথা, মানে মেসেঞ্জার ওগুলোর কথা বলতেছি না, কিন্তু টেলিফোনে যে কথাবার্তা বলা হয় বাইরে, এই টেলিফোনে কথাবার্তা বলার সময় আমরা কেন তোমার ভূস্থির উপগ্রহ ইউজ করি না? কারো মাথায় কি কোনো আইডিয়া আসতে পারে যে কেন আসলে ইউজ করি না? ভূস্থির উপগ্রহ কিন্তু কথা বলার কাজে ইউজ করা হয় না, কথা বলার কাজে সবসময় পোলার উপগ্রহ ইউজ করা হয়। কেন এটা? এগুলো অনুধাবনমূলক কোশ্চেন আর কি। সবাই অ্যান্সার করো, আর ফ্রেন্ডদেরকে মেনশন করো, শেয়ার করো, সবাই ক্লাসটা একটু শেয়ার করো, নিজের আইডি থেকে শেয়ার করো, গ্রুপে বারবার শেয়ার করতে থাকো। ঠিক আছে, বৃষ্টির দিন সবাই তো বাসায় বসেই আছে, ক্লাসটা করুক, তাই না? গল্প গুজব করুক সবাই। হ্যাঁ, সাব্বির কোশ্চেন করছো, বঙ্গবন্ধু স্যাটেলাইট কি ভূস্থির নাকি পোলার? বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে একটি ভূস্থির স্যাটেলাইট, ভূস্থির। এটা 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ওইখানে ওই পয়েন্টের উপরে বসে আছে চুপচাপ। ঠিক আছে, ওটা ওই মানে পৃথিবী যেভাবে ঘুরতেছে ওইভাবে ঘুরতেছে। তাইলে বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু একটি ভূস্থির স্যাটেলাইট। হ্যাঁ, এবং ভূস্থির স্যাটেলাইটকে কিন্তু, আচ্ছা তা কি বলছে এক জায়গার তথ্য আরেক দেশে যাবে না? আসলে ব্যাপারটা ওই রকম না, তারপরেও একটা বলার চেষ্টা করছে, থ্যাংক ইউ তোমাকে। কথা হচ্ছে যে আমরা যে কথাবার্তাগুলো বলি এগুলো কিন্তু সিগন্যালটা ট্রান্সমিট হয় আলোর বেগে। কিসের বেগে ট্রান্সমিট হয় ভাইয়া? আলোর বেগে ট্রান্সমিট হয়। এখন আলোর বেগ হচ্ছে কত? আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার, তাই না? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ। এখন তার মানে দেখো, আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তো মনে করো তুমি যদি ভূস্থির উপগ্রহের সাহায্যে কথাবার্তা বলার চেষ্টা করো, তাহলে কি হবে? মনে করো তুমি এখানে বসে আছো আর তোমার বন্ধু এখানে বসে আছে। এবার তুমি কল করলা, কলটা প্রথমে ভূস্থির উপগ্রহে যাবে, তারপর সেখান থেকে আবার তোমার বন্ধুর কাছে ফিরে আসবে। এখন দেখো তো ভাইয়া, তোমার কাছ থেকে সিগন্যালটা যদি উপগ্রহে যায় আবার তোমার বন্ধুর কাছে ফিরে আসে, এখানে কতক্ষণ সময় লাগবে? দেখো, একবার ওকে 36,000 কিলোমিটার উপরে উঠতে হবে, আবার 36,000 কিলোমিটার নিচে নামতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে চাও, আলোটাকে প্রায় 72,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কত ভাইয়া? 72,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, বা এর চেয়েও বেশি অনেক সময়। তুমি যদি ভূস্থির উপগ্রহের সাহায্যে কথাবার্তা বলতে চাও, তাহলে তোমার কথার সিগন্যালটাকে 72,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তো ওর বেগ কত? 3 লক্ষ কিলোমিটার। 72,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওর প্রায় 0.25 সেকেন্ড সময় লাগবে, 0.25 সেকেন্ড সময় লাগবে। এটা কিন্তু আমাদের ওই যে স্থায়িত্বের যে অনুভূতিকাল সেটার চেয়ে বেশি। কত আমাদের স্থায়িত্বের অনুভূতিকাল? 0.1 সেকেন্ড, তাই না ভাইয়া? 0.1 সেকেন্ড না? অর্থাৎ একটা ঘটনা যদি 0.1 সেকেন্ড গ্যাপ দিয়ে সংঘটিত হয়, আমরা কিন্তু সেটাকে সেন্স করতে পারি, সেটার মানে সেটা কোনো ভুল ত্রুটি থাকলে আমরা ধরতে পারি। তো
তাহলে দেখো যদি এইরকম প্রতিবার কথাবার্তা বলায়, সে এক বললো বন্ধু কেমন আছো, হ্যাঁ তুমি বললা, এই কথাটা তোমার বন্ধুর কাছে যাইতে 0.25 সেকেন্ড ডিলে করবে, তারপর সে শুনবে, শোনার পর সে বলবে হ্যাঁ ভালো আছি, হ্যাঁ তুমি কেমন আছো। তার মানে দেখো প্রতিটা তোমার সেন্টেন্সে কিন্তু 0.25 সেকেন্ডের একটা ডিলে সৃষ্টি হবে। তাহলে কথাবার্তা বলতে একেবারে অস্বস্তিকর লাগবে। হ্যাঁ মানে হয়তো তোমার খারাপ লাগতেছিল, বন্ধুকে ফোন করলা, বন্ধুর সাথে কথা বলে মাথা আরো গরম হয়ে যাবে, বুঝো নাই? প্রতিটা সেন্টেন্সে একটু একটু করে ডিলে সৃষ্টি হবে, মানে বিরক্তিকর একটা কন্ডিশন তৈরি হবে। এটা যাতে না হয় সেই কারণে টেলিযোগাযোগের সময় সর্বদাই পোলার উপগ্রহ ইউজ করা হয়। পোলার উপগ্রহ যেহেতু অনেক কাছে অবস্থিত, এখান থেকে সিগন্যালটা আলোটা পাস করতে মাত্র 1600 বা 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। তো খুব দ্রুতই দেখা যায় যে কথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। ভূস্থির উপগ্রহ ইউজ করলে এখানে অনেক বেশি সময় লাগতো। কথা কি বুঝতে পারছো ভাইয়া? এই জন্যই টেলিকমিউনিকেশনে কখনো ভূস্থির উপগ্রহ ইউজ করা হয় না, সর্বদা ইউজ করা হয় পোলার উপগ্রহ। পোলার উপগ্রহ যেহেতু অনেক কাছে অবস্থিত, ঠাস করে কথাবার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাহলে ভাই বলতে পারো তাইলে ভূস্থির উপগ্রহ ভাইয়া কোনো কাজে লাগে না, এটাকে তাহলে নামায় আনলেই হয়, বলতে তো পারো। ভূস্থির উপগ্রহ অনেক কাজে লাগে। ভূস্থির উপগ্রহ সবচেয়ে বড় ব্যবহার ছিল হচ্ছে টেলিভিশন। তুমি টেলিভিশন 0.25 সেকেন্ড পরে তোমার কাছে আসে, কি এমন আর সমস্যা হবে? মনে করো বাংলাদেশ আর ইন্ডিয়ার লাইভ ম্যাচ হচ্ছে, সেটা তুমি 0.25 সেকেন্ড পরে দেখতে পারতেছো, কোনো খুব একটা সমস্যা আছে কি? এমনিতেও তো মনে হয় প্রায় 10 সেকেন্ড 15 সেকেন্ড ডিলে হয়ে যায়, হ্যাঁ আরো অনেক জায়গায় ঘুরে আসতে প্রায় 10 সেকেন্ডের মতো লেট হয়। তো 0.25 সেকেন্ড লেট যদি উপগ্রহ করে দেয়, কোনো সমস্যা আছে? নাই তো। এই কারণে দেখা যায় টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে ভূস্থির উপগ্রহ ইউজ করা হয়। তারপর আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে যে দেখো তোমার পোলার উপগ্রহ তো ছোটাছুটির মধ্যে থাকে, কোনো একটা এলাকার উপর ফোকাস করা না, কিন্তু ভূস্থির উপগ্রহ কিন্তু একটা এলাকার উপর ফোকাস করা অবস্থায় আছে। এই কারণে কিন্তু সে ওই এলাকায় কি ধরনের জলবায়ুগত পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সবগুলো কিন্তু সে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারে। তাই বুঝতেছো, একটা এলাকার আবহাওয়া কাজে কিন্তু ভূস্থির উপগ্রহ ইউজ করা যায়। এছাড়াও তোমার ওই টিভি সম্প্রচারের ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু টেলিকমিউনিকেশনে পোলার উপগ্রহ ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা তারপরে আসো, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? এটাও একটা সহজ কোশ্চেন। এত সহজ কোশ্চেন ভাইয়া কেন করাচ্ছেন? দিচ্ছি জাস্ট কোশ্চেনের অ্যান্সারটা করে তোমাদের একটা এনগেজ করাচ্ছি পড়ার সাথে, তারপর তো আমি এটার অনেক ব্যাখ্যা দিব। পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কোনটি? পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কোনটি? অ্যান্সার করো। আচ্ছা হাবিব বলছো ভাইয়া স্যাটেলাইট হ্যাক করা যায় না। যায় হয়তো, স্যাটেলাইট হ্যাক করা যাইতে পারে, সবই তো হ্যাক করা যায়। করে তো, হ্যাকাররা তো অনেক কিছু হ্যাক করতে পারে। আমি আমি ডিটেলস বলতে পারবো না। তো দেখো এই সবাই একটু শেয়ার করো, সবাই শেয়ার করো, এখনো সবাই শেয়ার করো, সবাই চলে আসুক। এবার এটার অ্যান্সার করো, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? বলো। পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ হচ্ছে 11.19 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? কিলোমিটার পার সেকেন্ড। দেখো এককটা নিয়েও কিন্তু ঝামেলা করছে, অর্থাৎ 1 সেকেন্ডে তুমি কল্পনা করো ব্যাপারটা, 1 সেকেন্ডে প্রায় 11.2 কিলোমিটার, মানে 1 সেকেন্ডে 11 কিলোমিটারই কল্পনা করো না। বুঝতেছো তো 11 কিলোমিটার কত বড় একটা জায়গা? 11 কিলোমিটার, হ্যাঁ 11 কিলোমিটার হাঁটলে তুমি একেবারেই ওই দিন আর কোনো কাজই করতে পারবে না, এত এত দূর একটা এলাকা। হ্যাঁ, সেই দূরত্ব মনে করো 1 সেকেন্ডে অতিক্রম করতে হবে, তাইলে সেটাকে বলা হবে মুক্তিবেগ। হ্যাঁ, তাইলে সেটাকে বলা হবে কি ভাইয়া? মুক্তিবেগ বলা হবে, যদি 11 কিলোমিটার দূরত্ব 1 সেকেন্ডে কেউ অতিক্রম করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো মুক্তিবেগের সংজ্ঞা, মুক্তিবেগ জিনিসটা হচ্ছে আসলে কি? মুক্তিবেগের সংজ্ঞায় বলা আছে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে যে বেগে নিক্ষেপ করলে সেটি পৃথিবী থেকে সম্পূর্ণ বের হয়ে যায় আর কি, মানে পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যায়, সেই পথটাকে বলা হয় হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের সংজ্ঞা কি তাহলে ভাই বলো? কোনো বস্তুকে খাড়া যে বেগে নিক্ষেপ করলে, কোনো বস্তুকে খাড়া যে বেগে নিক্ষেপ করলে সেটি পরাবৃত্তাকার পথে, কি পথে ভাইয়া? পরাবৃত্তাকার পথে, এই টার্মটা রাখতে হবে। পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যায়, তাকে বলা হয় মুক্তিবেগ। তাহলে দেখো আমরা এমসিকিউ মানে যে শুধু এমসিকিউ সলভ করতেছি তা না, এমসিকিউ সলভ করতে গিয়ে আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখাটাও কিন্তু শিখে যাচ্ছি। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা পড়ে যাচ্ছি। তাহলে বলো ভাইয়া মুক্তিবেগের সংজ্ঞা কি? কেউ যদি পারো টাইপ করে লিখে ফেলো, কমেন্ট বক্সে টাইপ করে লিখে ফেলো। কি হবে ভাইয়া মুক্তিবেগের সংজ্ঞা? বলো ভাইয়া মুক্তিবেগের সংজ্ঞা কি? কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে সেটি পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যায়। পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যায়। এই পরাবৃত্তাকার টার্মটা না থাকলে কিন্তু অ্যান্সারটা পুরোপুরি কারেক্ট হয় না।
পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যায় তাকে বলা হয় হচ্ছে মুক্তিবেগ। তাকে বলা হয় কি? মুক্তিবেগ। ওকে, তা কি বলছো যে বেগে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চলে যায়? আরেকটু ভাইয়া আরেকটু স্পেসিফিক করো, বলো পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যায়। হ্যাঁ, এই টার্মটা ভাইয়া অ্যাড করো, তাহলে সংজ্ঞাটা খুবই পারফেক্ট হয়। তাহলে সংজ্ঞাটা একেবারে পারফেক্ট হয়। যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে সেটি পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যায় তাকে মুক্তিবেগ বলে। হ্যাঁ, পরাবৃত্তাকার। হ্যাঁ, এই তো বিন সাব্বির বলছে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে এটি পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যায় তাকে মুক্তিবেগ বলে। হ্যাঁ সাব্বির, অনেক কষ্ট করছো, থ্যাংক ইউ তোমাকে ভাইয়া। একেবারে বাংলায় খুব সুন্দরভাবে টাইপ করে লিখছে সে। এই ডেডিকেশনগুলো থাকতে হবে কিন্তু। হ্যাঁ, ওর কিন্তু এটা রিটার্ন কিন্তু পাবে সামহাউ কোনো না কোনো দিন। আচ্ছা, এখন দেখো ভাইয়া, তোমাদের কাছে আমার যে কোশ্চেনটা, দেখো একটা বস্তুকে যদি তুমি সোজা উপরের দিকে নিক্ষেপ করো, সোজা উপরের দিকে নিক্ষেপ করো, অর্থাৎ এইভাবে ঠিক উপরের দিকে, সেক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে কত? 11.19, তাই না? 11.19 কিলোমিটার পার সেকেন্ড। এককটা মাথায় রাখতে হবে, 11.19 কিলোমিটার পার সেকেন্ড। এখন যদি তোমাকে কেউ বলে যে না, সোজা উপরের দিকে আমি নিক্ষেপ করতে পারবো না, হ্যাঁ হ্যাঁ আমি অন্য দিকে নিক্ষেপ করবো, আমার ইচ্ছা হয়েছে, মনে করো আমি এইভাবে নিক্ষেপ করবো, তেরচাভাবে নিক্ষেপ করবো, অর্থাৎ এতক্ষণ 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করতেছিলাম, এখন মনে করে বলো যে না, আমি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করবো, আমি ভূপৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করবো, সেক্ষেত্রে মুক্তিবেগের মান কত হবে? আমি কি প্রশ্নটা বুঝাতে পারছি? কথাটি বুঝে গেছে? অর্থাৎ আনুভূমিকের সাথে, এটা হচ্ছে আনুভূমিকের সাথে তুমি যদি 60 ডিগ্রি কোণ করে একটা বস্তুকে নিক্ষেপ করো, কত ডিগ্রি কোণ ভাইয়া? 60 ডিগ্রি কোণে একটা বস্তুকে তুমি যদি নিক্ষেপ করো, এইখানে মুক্তিবেগের মানটা কত হবে? তোমরা ক্যালকুলেশন করে জানাও তো ভাইয়া। আচ্ছা, হাবিব বলতেছে, আচ্ছা সুন্দর করে বোঝাচ্ছে, থ্যাংক ইউ হাবিব। ক্লাসগুলো রেগুলার করবা, তাহলে আশা করি আরো আমি তো আসলে ফিজিক্স একাডেমিকে এইভাবে পড়ানো হয় না, অ্যাডমিশনে আর কি। আর তবে অ্যাডমিশনের ক্লাস ইউটিউবে আছে, রুটসের ফ্রি ক্লাসগুলো দেখে নিও আর কি, আশা করি উপকার হবে। তো ভাইয়া বলো যে যদি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে মুক্তিবেগের মানটা কত হবে? হ্যাঁ, সানজিদাও এখানে অ্যান্সার করছিল, সানজিদা, তাকি, হ্যাঁ এরা মোটামুটি রেগুলার অ্যান্সার করতেছে, থ্যাংক ইউ তোমাদেরকে ভাইয়া। তাহলে বলো ভাইয়া, যদি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে মুক্তিবেগের মানটা কত হবে? 60 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করা হয় তোমাদের কি মনে হয় কত হইতে পারে? যে 11.2 কে কি তুমি cos 60 দিয়ে গুণ করবা, নাকি sin 60, নাকি tan 60? কিছু একটা তো করতে হবে নাকি, না কিছুই করতে হবে না? বলো তো ভাইয়া কত হবে যদি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে মুক্তিবেগের মান কত হবে ভাইয়া? বলো, যদি একটি বস্তুকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে মুক্তিবেগের মান কত রাখতে হবে বলো? আচ্ছা, তোমরা হয়তো বলতে চাচ্ছ না, ভাবতেছো বললে ভাইয়া তো জানা যাবে, তাই না? যে আমরা তো জানি ভালো কথা, কিন্তু আমরা যদি অ্যান্সার করি ভাইয়া তো শিখে ফেলবে, পরে সমস্যা না, এই জন্য হয়তো অ্যান্সার করতে চাচ্ছ না। ইয়েস, ইমরান বলছো এসকেপ ভেলোসিটি ডু নট ডিপেন্ড অন অ্যাঙ্গেল। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে কথা। তো ব্যাপারটা এটা এইরকম কেন হইলো, দেখো কেন আসলে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না, এটা একটু ব্যাখ্যা দেই। এটা হচ্ছে, এই মনে করো হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আর এই মনে করো হচ্ছে অসীম, এই হচ্ছে মনে করো অসীম, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি, অসীম কিভাবে দেখানোটা ঠিক না ম্যাথমেটিক্যালি। এই হচ্ছে মনে করো অসীম, এই হচ্ছে মনে করো পৃথিবী। এখন মুক্তিবেগের কনসেপ্টটা হচ্ছে আসলে কি? মুক্তিবেগের কনসেপ্টটা হচ্ছে তুমি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যাবা, তাই না? তুমি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যাবা, তাহলে দেখো এইভাবে নিয়ে গেছো, তাহলে দেখো তুমি কি করছো, ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ এখানে হচ্ছে এটার ইয়াটা হচ্ছে আর, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ আর দূরত্ব থেকে তুমি অসীম দূরত্বে নিয়ে গেছে একটা বস্তুকে, আর দূরত্ব থেকে অসীম দূরত্বে নিয়ে গেছে একটা বস্তুকে। এই নিয়ে যাওয়ার সময় তোমার কি পরিমাণ কাজ করতে হয়েছে, হ্যাঁ, সেই কাজটাকেই উৎক্ষেপণের সময় গতিশক্তি হিসেবে দিয়ে দিতে হবে। তাহলে দেখো তুমি যখন সোজা নিক্ষেপ করো, সোজা উপরের দিকে নিক্ষেপ করো, সোজা নিক্ষেপ করো, হ্যাঁ, তখন কিন্তু তোমাকে কোন দূরত্ব থেকে কোন দূরত্ব নিতে হয়? আর দূরত্ব থেকে অসীম দূরত্বে। তখন তোমাকে আর দূরত্ব থেকে ইনফিনিটি দূরত্বে একটা বস্তুকে নিয়ে যেতে হয় যদি সোজা নিক্ষেপ করো। এবার তুমি যদি বাঁকাভাবে নিক্ষেপ করো, বাঁকা এইভাবে নিক্ষেপ করছো, ঠিক আছে, মনে করো এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তুমি যখন বাঁকাভাবে নিক্ষেপ করছো তখন তোমাকে কিন্তু কি করতে হচ্ছে দেখো তো, আর দূরত্ব থেকে কোন দূরত্ব নিতে হচ্ছে?
বাঁকা বাঁকা না তির্যক ভাবে, যখন তুমি তির্যক ভাবে নিক্ষেপ করতেছো তখন তোমাকে আর দূরত্ব থেকে কিন্তু ইনফিনিটি দূরত্বই নিতে হচ্ছে, কারণ তুমি ইনফিনিটির সাথে যাই গুণ ভাগ কিছুই করো না কেন মান কিন্তু কি থাকে, একই থাকে, মান কিন্তু একই থাকে। ইনফিনিটির সাথে যাই গুণ করো ভাগ, শুধু শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা গুণ করো ভাগ করো যাই করো না কেন মান কিন্তু একই থাকে। তাহলে কথা হচ্ছে যখন তুমি তির্যক ভাবে নিক্ষেপ করতেছো, যখন তুমি তির্যক ভাবে, এটা হচ্ছে লম্ব ভাবে, ওটা হচ্ছে তির্যক ভাবে, যখন তুমি তির্যক ভাবে নিক্ষেপ করতেছো তখন কিন্তু ওকে কোন দূরত্ব যেতে হচ্ছে, আর দূরত্ব থেকে ইনফিনিটি দূরত্বই কিন্তু ওকে যেতে হচ্ছে, আর থেকে ইনফিনিটি দূরত্বে যেতে হচ্ছে। তাহলে দেখো লম্বভাবে নিক্ষেপ করলে যে পরিমাণ কাজ করতে হয়, তির্যকভাবে নিক্ষেপ করলে ঠিক একই পরিমাণ কাজ করতে হয়। লম্বভাবে নিক্ষেপ করলে যে পরিমাণ কাজ করতে হয়, তির্যকভাবে নিক্ষেপ করলে একই পরিমাণ কাজ করতে হয়, কারণ দুইটা ক্ষেত্রেই তোমার আলটিমেট টার্গেট হচ্ছে ইনফিনিটিতে বস্তুটাকে পৌঁছায় দেওয়া। কোথায় পৌঁছে দেওয়া? অসীমে বস্তুটাকে পৌঁছায় দেওয়া। তাহলে দেখো তুমি লম্বভাবে নিক্ষেপ করলে তোমাকে যে পরিমাণ কাজ করতে হয়, তুমি তির্যকভাবে নিক্ষেপ করলেও তোমাকে ঠিক সেই একই পরিমাণ কাজ করতে হয়। তাহলে যদি একই পরিমাণ কাজ করতে হয় একই পরিমাণ বেগের দরকার হবে, তাই না ভাইয়া? তাহলে যদি সোজা পথে দরকার হয় হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বাঁকা পথে বা তির্যক পথে দরকার হবে কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কেননা দুই ক্ষেত্রেই একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয়। আচ্ছা, হাবিব বলছো পরাবৃত্ত করে যায় কি বাতাসের বাধার জন্য? না ভাইয়া, পরাবৃত্ত করে যায় বাতাসের বাধার জন্য না। পরাবৃত্ত এখানে বাতাসের বাধা থেকে একেবারে ইগনোর করে এই ক্যালকুলেশনগুলো করা হয়েছে, বুঝছো? বাতাসের বাধার সাথে এটার কিচ্ছু নাই। পরাবৃত্তাকার আমি বলছি কারণ হচ্ছে তুমি যদি মনে করো 11.2 এর চেয়ে বেশি বেগে একটা বস্তুকে নিক্ষেপ করো, মনে করো তুমি 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলা, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কিন্তু তোমার অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে, অধিবৃত্তাকার পথে। তাহলে ওটাও তো পৃথিবীকে ছেড়েই চলে যাবে, তাই না? কিন্তু পথটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওই 15 কিলোমিটারকে আমরা মুক্তিবেগ বলতেছি না কেন? কারণ ওটা অধিবৃত্তাকার পথে ছেড়ে চলে যাবে। 11.2 দিলে এক্সাক্ট যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে পরাবৃত্তাকার পথে ছেড়ে চলে যায় এবং ওইটাই মুক্তিবেগ। এর চেয়ে যদি কম বেগে দাও তাহলে উপবৃত্তাকার পথে থাকবে। তো উপবৃত্তাকার পথে কিন্তু ছেড়ে চলে যাওয়া যায় না। উপবৃত্তাকার পথ পাইলে ঘুরে আশেপাশে ঘুরতে হয় আর কি, ছেড়ে চলে যাওয়া সম্ভব না উপবৃত্তাকার পথে। পৃথিবী থেকে একটা বস্তু যদি উপবৃত্তাকার পথে বের হয়ে যায়, ওটা পৃথিবীকে ছেড়ে চলে যেতে পারবে না। হ্যাঁ, পৃথিবীকে ছেড়ে চলে যেতে হলে অ্যাটলিস্ট পরাবৃত্ত হইতে হবে। পরাবৃত্তের চেয়ে যদি অধিবৃত্ত হয় তাও ছেড়ে চলে যেতে পারবে, কিন্তু উপবৃত্ত কিন্তু পৃথিবীকে ছেড়ে চলে যেতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, তাকে থ্যাংক ইউ। এই ধরনের ক্লাসগুলো করলে অনেক নতুন কনসেপ্ট, আমি তোমাদেরকে বেশি ম্যাথমেটিক্যাল দেখাতে চাচ্ছি না, জাস্ট তোমাদেরকে সিম্পলি কনসেপচুয়াল এক ব্যাখ্যা দিলাম যে তুমি লম্বভাবে নিক্ষেপ করলেও আর দূরত্ব থেকে ইনফিনিটিতে যাচ্ছে, তুমি যদি তির্যকভাবে নিক্ষেপ করো সেক্ষেত্রেও আর দূরত্ব থেকে ইনফিনিটি দূরত্বে যাচ্ছে। অর্থাৎ যেই ডিরেকশনেই তুমি নিক্ষেপ করো না কেন, যেই অ্যাঙ্গেলেই তুমি নিক্ষেপ করো না কেন, কাজের পরিমাণটা কিন্তু দুই ক্ষেত্রেই সমান থাকতেছে। ওকে ভাইয়া? আচ্ছা, এটা খুব ইজি একটা জিনিস, তোমরা অ্যান্সার করে ফেলো। মহাকর্ষ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয় কোনটি? এগুলো কিন্তু আসে পরীক্ষা, এমন না যে এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে না, বোর্ড পরীক্ষাতেও কিন্তু এরকম প্রশ্ন আসে। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এটা তো সঠিক, এটা সঠিক। ওকে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভর ও এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে, এটাও সঠিক। আচ্ছা, নিচের যে কোনো বিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যকার আকর্ষণকে মহাকর্ষ বলে, এটাও তো সঠিক। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির আকৃতি প্রকৃতির উপর নির্ভর করে, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু সঠিক না। আকৃতি প্রকৃতির উপর নির্ভর করে না, শুধুমাত্র ভরের উপর নির্ভর করে, ভর এবং দূরত্ব। দেখো একটা মানে নিউটন কি বলছে? নিউটন বলছে হচ্ছে যে F ইকুয়ালস টু G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার। এখানে M হচ্ছে প্রথম বস্তুর ভর, M1 হচ্ছে প্রথম বস্তুর ভর, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর R হচ্ছে ওদের মধ্যে দূরত্ব। তাহলে দেখো এই মনে করো হচ্ছে একটা বস্তু, হ্যাঁ, আর এই মনে করো হচ্ছে আরেকটা বস্তু। এদের আকার আকৃতি কিরকম? হ্যাঁ, এরা কি তরল পদার্থ নাকি কঠিন পদার্থ না বায়বীয় পদার্থ? হ্যাঁ, এরা কি গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, এরা কি লম্বা নাকি খাটো? মানে কোনো কিছু ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করে এদের ভরটা কত। যেমন দেখো এটা হচ্ছে অনেকটা বর্গের মতো হয়েছে, ঘনকের মতো হয়েছে, আর এটার যে শেপ কি আমি নিজেও জানি না। ঠিক আছে, তোমরা কি বলতে পারবে এটার শেপ কি? আমি বলতে পারতেছি না। তো যেই শেপই হোক না কেন ভাইয়া, যেই সাইজেরই হোক না কেন ভাইয়া, হ্যাঁ, যত তাপমাত্রারই হোক, আমাদের কাছে কোনোটাই ম্যাটার করে না। আমাদের কাছে জাস্ট ম্যাটার করে এর ভর হচ্ছে M1, এর ভর হচ্ছে M2, এবং এদের মধ্যবিন্দুর মধ্যে দূরত্বটা হচ্ছে R। এইটুকু আমাদের জানা থাকলে বাকি দুনিয়া গোল্লায় যাও, আমাদের কিচ্ছু যায় আসে না।
অতএব আকৃতি প্রকৃতির উপর কিন্তু কখনো নির্ভর করে না। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি। আচ্ছা, আরেকটু ব্যাখ্যা দিই এখানে। এরকম প্রশ্ন হতে পারে, মনে করো দুইটা বস্তুর মধ্যে এই মনে করছি দুইটা বস্তু, দাঁড়াও একটু দাঁড়াও, এই মনে করছি দুইটা বস্তু, এদের ভর আমি একই রকম রাখলাম, দূরত্ব একই রকম রাখলাম, রাখার পর এদের মাঝখানের মাধ্যমটা চেঞ্জ করে দিলাম। যে প্রথমে ছিল মনে করো হচ্ছে বায়ু মাধ্যম ছিল, পরবর্তীতে বায়ুটাকে রিপ্লেস করলাম পানি দিয়ে। কথা কি বুঝতে পারছো ভাই ব্যাপারটা? মনে করো একটা গোল বল এখানে আছে আর একটা ডায়মন্ডের হীরা এখানে ডায়মন্ড আছে আর কি, দুইটার মধ্যে আছে হচ্ছে বায়ু। যখন দুজনের মধ্যে বায়ু আছে, বাতাস আর কি, তখন মনে করো তাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে 10 নিউটন। কত ভাইয়া? জাস্ট বোঝানোর জন্য বলতেছি 10 নিউটন। এবার বাতাসটাকে আমি সরায় নিয়ে ওইখানে যদি পানি দিয়ে ভরায় দেই ওই এলাকাটাকে, তাহলে আকর্ষণ বলের মান কত হবে? 10 নিউটন থাকবে নাকি এর চেয়ে কম বেশি হবে? পরিবর্তন হবে কিনা জাস্ট এটা বলো আমাকে, যে পরিবর্তন হবে কিনা। সাব্বির বলছে সর্পিলাকার, হ্যাঁ অনেকটা সর্পিলাকার, কাছাকাছি বলছো। হ্যাঁ ইটের সূত্রটা ভাইয়া দেখাই দিব। তা কি বলছো? চমলক্ষ শেপ। হ্যাঁ তোমাদের অনেক ইমাজিনারি কথাবার্তা তোমরা বলতেছো, এটা ভালো। হ্যাঁ আমি তোমাদেরকে ইমাজিন করতে হেল্প করতেছি কিছুটা। আচ্ছা, তো দেখো সবারই কিন্তু নিজের পার্সোনাল প্রাইভেট ল্যাঙ্গুয়েজ আছে একটা একটা, তাই না? সবাই সবকিছু কিন্তু ব্যাখ্যা করতে পারে, যে কোনো ঘটনা, যে কোনো বস্তু, যে কোনো অনুভূতি, সবার নিজের একটা পার্সোনাল অ্যান্ড প্রাইভেট ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, সে কিন্তু ওইটাতে এক্সপ্রেস করতে পারে। হ্যাঁ, তা আমি তোমাদেরটা কি সেটা জানতে চাইছিলাম আর কি। ইয়েস, কোনো রকম চেঞ্জ হবে না, কারণ মহাকর্ষীয় ধ্রুবক যে জি আছে ভাইয়া, জি এর মান সর্বদাই মহাবিশ্বের সব জায়গায় একই রকম থাকে। হ্যাঁ, এটা শীতকালেও যা, গ্রীষ্মকালেও তাই থাকবে, পৃথিবীতে যা, চাঁদে গেলেও তাই থাকবে। কোনোভাবেই তুমি এই জি এর মান চেঞ্জ করতে পারবা না। এবং সেই জি এর মানটা হচ্ছে কত? 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই যে মানটা ভাইয়া জি এর মান, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর মানটা কিছুতেই চেঞ্জ হবে না। এর মানটা কিছুতেই চেঞ্জ হবে না। এই কারণে কিন্তু সার্বজনীন ধ্রুবক বলা হয়, কারণ এটা সর্বজনীনভাবে এটার মান একই রকম থাকে। তো তোমরা আমাকে দেখি বলো তো, তোমরা বিজ্ঞান পড়তে গিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে গিয়ে এইরকম আরো একটা সার্বজনীন ধ্রুবকের কথা শুনছো? কোন সেই সার্বজনীন ধ্রুবকটা কোনটা বলো দেখি, মনে আছে কিনা? যে আমরা নর্মালি ইন্টারমিডিয়েটে দুইটা সার্বজনীন ধ্রুবকের কথা জানতে পারি, একটা হচ্ছে জি, আরেকটা আছে কিন্তু, সেটা কোনটা? জি এর মান মহাবিশ্বের সর্বদা একই রকম থাকে। আচ্ছা, হাবিব বলছো আমি আপনার অনেক ক্লাস করেছি ভাইয়া, 21 বছর জীববিজ্ঞান মিশনের ক্লাসগুলো আপনার ছিল সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। বলো তো কি ভাইয়া আরেকটা আছে? হ্যাঁ, জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আরেকটা এরকম সার্বজনীন ধ্রুবক আছে হচ্ছে আর। তোমরা কেমিস্ট্রিতে এটা পড়ছো, সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানটাও মহাবিশ্বের সর্বদা সর্বাবস্থায় সকল তাপমাত্রায় একই থাকবে। বুঝতে পারছো? দুইটা জিনিস আমরা মোটামুটি শিখছি এখানে, যে জি এর মান মহাকর্ষীয় ধ্রুবক, যেটা মহাকর্ষীয় ধ্রুবকের মান সকল তাপমাত্রায়, সকল অবস্থায়, সকল জায়গায় একই থাকে, একই রকম। এই যে আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মানও মহাবিশ্বের সকল জায়গায়, সকল অবস্থায়, সকল তাপমাত্রায় একই থাকে, সেম থাকে। ওকে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এইবার একজন বলছিল যে ভাইয়া ওই যে ইয়ার সূত্রগুলো পড়াইতে, কি কেপলারের সূত্রগুলো পড়াইতে, তো তোমার কথা মতো চলে আসছে সাথে সাথেই। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি কোন বিজ্ঞানীর? গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি কোন বিজ্ঞানীর? সবাই একটু অ্যান্সার করো, এইটাই পরীক্ষায় আসবে, এটা অ্যান্সার করলে কিন্তু তুমি মার্কস পেয়ে যাবা। কিন্তু আমরা আরো ডিপে যাব, কারণ এই বোর্ড পরীক্ষায় তো আমাদের সবকিছু না, তারপরে এডমিশন পরীক্ষা আছে, সেখানে যদি তুমি ভালো করতে চাও তোমাকে আরো ডিপে জানতে হবে। তো তুমি এইটুক পারলে তোমার বোর্ড পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। এটার অ্যান্সারটা করো, তারপরে আমি এটা ডিপে আলোচনা করি। জি এর মাত্রা ভাইয়া তুমি বের করে নাও, জি এর মাত্রা কত? জি এর মাত্রা মানে প্রশ্ন আছে সামনে, হ্যাঁ দেখতে পারবো আমরা। ইয়েস, ফাতেমা অ্যান্সার করছো কেপলার, মাহিম ডিসিএম অ্যান্সার করছো কেপলার, ইমরান আলী অ্যান্সার করছো কেপলার, টাকি অ্যান্সার করছো কেপলার। সবাই আজকে সঠিক উত্তর দিচ্ছে। এটার অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? কেপলার। তো তোমরা হয়তো জানো যে অনেক আগে
মানুষের ধারণা ছিল যে মহাবিশ্ব হচ্ছে পৃথিবী কেন্দ্রিক, অর্থাৎ মহাবিশ্বের সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এই যে পৃথিবীতে আমরা আছি, দুনিয়াতে আছি, এই পৃথিবীকে কেন্দ্র করেই সূর্য, তারা, নক্ষত্র, চাঁদ সবাই ঘুরতেছে, এটা মানুষের ধারণা ছিল। হ্যাঁ, এবং এই ধারণাকে হেল্প করতেন হচ্ছে টলেমি। টলেমি এই ধারণাকে অনেক প্যাট্রোনাইজ করতেন। একজন ফিলোসোফার হিসেবে টলেমি এই ধারণাটাকে অনেক প্যাট্রোনাইজ করতেন। পরবর্তীতে কোপারনিকাস এসে টলেমির এই ধারণাটাকে কোপায় দিলেন একেবারে। কোপারনিকাস এসে টলেমির ধারণাকে কোপায় দিলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে না, সব কিছুর কেন্দ্রে পৃথিবী না, সব কিছুর কেন্দ্রে হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং গ্রহগুলা ঘুরতেছে। এইরকম একটা কোপায় দেওয়া কথাবার্তা কে বললেন? কোপারনিকাস। ঠিক আছে, কোপারনিকাস এসে টলেমির ধারণাটাকে আর বাতিল করে দিলেন। এরপর থেকে টলেমির ধারণা আর চলেনি। তাহলে কোপারনিকাস এই কথাটা বলছেন। এরপর কেপলার নামে আরেকজন জ্যোতির্বিদ, তিনি কি করছেন? পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডকুমেন্ট কালেক্ট করে, মানে বুঝতেছই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন জ্যোতির্বিদ্যা নিয়ে আগ্রহী ছিল। ভারতীয় উপমহাদেশের লোকজন জ্যোতির্বিদ্যা নিয়ে বিভিন্ন ডাটা কালেক্ট করতো, চাইনিজরা করতো, সবাই কিন্তু মিশরীয়রা করতো। তো কেপলার কি করলেন? এরকম অনেকগুলো ডাটা কালেক্ট করলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। করার পর তিনি গবেষণা করে 3টা সূত্রের সাহায্যে গ্রহের গতিপথকে ব্যাখ্যা করলেন কেপলার। হ্যাঁ, এই 3টে সূত্রকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ, কোপারনিকাসের একটা ছাত্রকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, নামটা মনে পড়তেছে না আমার। হ্যাঁ, কোপারনিকাসের একটা স্টুডেন্টকে তার কোপারনিকাসের মতবাদ প্রকাশ করার জন্য মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, কেপলার কোন কান্ট্রি? কেপলার সম্ভবত ডেনমার্কের কেপলার। হ্যাঁ, কেপলার হচ্ছে ডেনমার্কের। আচ্ছা, ড্যানিশ। তো দেখো, এখন আসো আমরা গ্রহের এই ইয়াগুলো পড়ি। তো নর্মালি 3টে সূত্র সহজে মনে রাখার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে ইট দিয়ে আমরা মনে রাখতে পারি। ইটে হচ্ছে 1 নম্বর সূত্রটা হচ্ছে ই, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর সূত্রটা হচ্ছে এলিপস, মানে উপবৃত্তের সূত্র। 1 নম্বর সূত্রটা হচ্ছে কি ভাইয়া? উপবৃত্তের সূত্র। হ্যাঁ, এলিপস হচ্ছে উপবৃত্তের সূত্র। 2 নম্বরটা হচ্ছে এরিয়ার সূত্র। 3 নম্বরটা হচ্ছে টাইমের সূত্র, মানে সমকালের সূত্র। হ্যাঁ, সমকালের সূত্র না, মানে সময়ের সূত্র আর কি। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া 3টা সূত্র। তাহলে আমাদের সিরিয়াল সহ সূত্রগুলো মনে রাখতে হবে। এবার আমরা আসলে পড়ার মধ্যে যাই। তো প্রথম যে সূত্রটা, সেটা হচ্ছে এইটাই, যে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে দেখো এখানে ব্যাপারটা আসলে কি বলছে। এই মনে করো হচ্ছে একটা উপবৃত্ত, এটা হচ্ছে কি ভাইয়া? একটা উপবৃত্ত। এবার তোমরা উপবৃত্ত সম্পর্কে আমার চেয়ে অনেক ভালো জানো, যে উপবৃত্তর ব্যাপার স্যাপার গুলা বলো। একটা উপবৃত্তের কয়টা ফোকাস থাকে বলো ভাইয়া? একটা উপবৃত্তের কয়টা ফোকাস থাকে বলো? এটা একটা উপবৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্ষুদ্র অক্ষ, এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। একটা উপবৃত্তের কয়টা ফোকাস থাকে বলো ভাইয়া? একটা উপবৃত্তের কয়টা ফোকাস থাকে? ফোকাস মানে উপকেন্দ্র। একটা উপবৃত্তের কয়টা উপকেন্দ্র থাকে বলো? একটা উপবৃত্তের কয়টা উপকেন্দ্র থাকে? ইয়েস, তাকি অ্যান্সার করছো 2টা, ফাতেমা অ্যান্সার করছো 2টা। এরা খুব ভালো রেসপন্স করতেছে আজকে ক্লাসে, থ্যাংক ইউ তোমাদের। তোমরা একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে জানাও ক্লাসের কথা। হ্যাঁ, মেনশন করে জানাও। তাহলে একটা উপবৃত্তের 2টা ফোকাস থাকে। হ্যাঁ, একটা ফোকাস হচ্ছে এই জায়গায় ভাইয়া, এই জায়গায় একটা ফোকাস, আর একটা ফোকাস হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, তাহলে এইটা একটা ফোকাস, এইটা আরেকটা ফোকাস। এই 2 ফোকাসের যে মিড পয়েন্ট, সেটাকে বলা হয় কেন্দ্র। উপবৃত্তিরও কিন্তু কেন্দ্র থাকে, তোমরা আবার ভাইবে না যে উপবৃত্তির কোনো কেন্দ্র নাই। উপবৃত্তিরও কেন্দ্র আছে, 2 ফোকাসের মধ্যের পয়েন্টটাকে বলা হয় কেন্দ্র। তাইলে একটা উপবৃত্তের 2টা ফোকাস থাকে, দেখো এই একটা ফোকাস, এই একটা ফোকাস, আর মাঝখানে হচ্ছে একটা ভাইয়া কেন্দ্র। তো কথা হচ্ছে, এইটা মনে করো হচ্ছে একটা গ্রহের কক্ষপথ। এই যে কালো কালিতে যে বৃত্তাকার লাইনটা দেখতে পারতেছো, উপবৃত্তাকার লাইনটা মনে করো পৃথিবীর কক্ষপথ। এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। তার মানে পৃথিবী যেই কক্ষপথে ঘুরে, সেই কক্ষপথটা কিন্তু বৃত্তাকার না, সেই কক্ষপথটা হচ্ছে কিরকম? উপবৃত্তাকার। ছবি দেখেই বোঝা যাচ্ছে। এটাই কেপলার প্রথম কথা বলছেন, যে গ্রহগুলোর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। এবার মনে করো পৃথিবী এখানে ঘুরতেছে, এই যে মনে করো পৃথিবী এখানে আছে, পৃথিবী ঘুরে যাচ্ছে, ভালো কথা। তো কথা হচ্ছে, পৃথিবী এই যে ঘুরে যাচ্ছে, কাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে? সূর্যকে কেন্দ্র করে, তাই না? এখন এই সূর্যটা কোথায় অবস্থান করে? কেন্দ্রে নাকি উপকেন্দ্রে?
মানে কেন্দ্রে অবস্থান করে নাকি ফোকাসে অবস্থান করে? দেখি অ্যান্সার করো তো। সূর্য কোথায় আছে? এই জায়গায় আছে নাকি এইগুলা জায়গায় আছে? বলো, সূর্য কোথায় অবস্থান করে, কেন্দ্রে না উপকেন্দ্রে? বলো। দেখো অনেক ডিপে কিন্তু আমি তোমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়ে যেতে পারে, যে জাস্ট বললো উপবৃত্তাকার শেষ। এখন প্রশ্ন এরকম হইতে পারে যে পৃথিবীর কক্ষপথের কোন জায়গায় সূর্য অবস্থান করে, তখন কিন্তু আমি জানি 50% স্টুডেন্টই কিন্তু ভুল অ্যান্সার করবে। 50% স্টুডেন্টই ভুল অ্যান্সার করবে যদি প্রশ্ন করে যে পৃথিবীর কক্ষপথের কোন জায়গায় সূর্য অবস্থান করে। এই প্রশ্ন কি আসতে পারে না? অবশ্যই আসতে পারে, কারণ এটা বইয়ে লেখা আছে। তখন কিন্তু অনেকেই ভুল অ্যান্সার করবে। এই ভুলগুলো যেটা না হয় এই জন্যই। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার সবাই আমরা জানি, কিন্তু পৃথিবীর কক্ষপথের কোন জায়গায় সূর্য অবস্থান করে পৃথিবীর, হ্যাঁ তাহলে আচ্ছা, যেমন এই যে হাবিব অ্যান্সার করছো সেন্টারে, তারপরে সিয়াম অ্যান্সার করছো ফোকাসে। দেখো দুইজন অ্যান্সার করছে ইউটিউবে, দুইজনের অ্যান্সার কিন্তু দুই রকম হয়ে গেছে। তাহলে আমি দেখো 50% বলছি না, দেখছো ব্যাপারটা? তার মানে দুইজনের একজন তো অবশ্যই ভুল। ইউটিউবে একই অবস্থা, দুই রকম কেন্দ্র ফোকাস দুইটাই অ্যান্সার করতেছো। তো কথা হচ্ছে ফেসবুকে একটু সঠিক অ্যান্সার বেশি আসছে। সূর্য কিন্তু ফোকাসে অবস্থান করবে, সূর্য ফোকাসে অবস্থান করবে, কেন্দ্রে অবস্থান করবে না। কিন্তু সূর্য, এটা যে সূর্য মামা কোথায় অবস্থান করবে ভাইয়া? ফোকাসে অবস্থান করবে। তাহলে এটা কিন্তু একটা এমসিকিউ পয়েন্ট, যে পৃথিবীর কক্ষপথের কোন জায়গায় সূর্য অবস্থান করে? পৃথিবীর কক্ষপথের ফোকাসে সূর্য অবস্থান করে। কোথায় অবস্থান করে? ফোকাসে সূর্য অবস্থান করে, হ্যাঁ উপকেন্দ্রে অবস্থান করে। এটা কিন্তু একটা পয়েন্ট। তাহলে আমরা প্রথম যে সূত্রটা খুব ভালো মতো বুঝতে পারলাম যে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এবং এর সাথে আরেকটা কথা অ্যাড করো যে উপবৃত্তাকার কক্ষপথের উপকেন্দ্রে সূর্য অবস্থান করে। ইয়েস। তারপরে তাহলে আমরা এক নম্বর সূত্র কারেক্ট, মানে উই আর ডান উইথ ফার্স্ট ল। সেকেন্ড লয়ে আসো, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র, ওকে। তাহলে আসো ক্ষেত্রফলের সূত্রটা কিরকম? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভাইয়া দেখো, মনে করো একটা গ্রহ, এই পৃথিবীটা প্রথমে ছিল হচ্ছে এই জায়গায়, পৃথিবীটা প্রথমে এই জায়গায় ছিল, তারপর এই জায়গায় আসলো, হ্যাঁ, তারপর পৃথিবীটা এই জায়গায় চলে গেল। দেখো প্রথমে ছিল হচ্ছে এই জায়গায়, তারপর এই জায়গায়, তারপর এই জায়গায়, মানে 1 নম্বর দিনে এই জায়গায় ছিল, 2 নম্বর দিনে এই জায়গায়, 3 নম্বর দিনে এই জায়গায় চলে গেল। এখন আমি যদি তোমাকে বলি যে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যাইতে যেই সময় লাগছে, 2 থেকে 3-এ যাইতে একই সময় লাগছে, তুমি কি বিশ্বাস করবে আমার কথা? বিশ্বাস করবা? সহজে বিশ্বাস হবে? যে দেখো আমি তোমাকে বললাম যে 1 থেকে 2 নম্বর পয়েন্টে যাইতে যেই টাইমটা লাগছে, আর 2 থেকে 3 নম্বর পয়েন্টে যাইতে একই টাইম লাগছে, সমান সময় লাগছে, তুমি কি আমার কথা বিশ্বাস করবা? করবা না তো? বলবা ভাইয়া না ভাইয়া আপনি ভুল বলতেছেন, দেখেন 1 নম্বর থেকে 2 নম্বর অনেক দূরে, আর 2 এর তো 3 অনেক কাছে, কাছে তো যাইতে কম সময় লাগবে, এটা বলবা না? হ্যাঁ এটাই তো বলবা নাকি? যে দেখেন ভাইয়া 1 নম্বর থেকে 2 নম্বর অনেক দূরে, হ্যাঁ, আর 2 থেকে 3 তো জাস্ট এর পাশেই দেখা যাচ্ছে, তাহলে তো আপনি ভাইয়া ভুল বলতেছেন, তাই না? এটা বলতেই পারো তোমরা, নাকি? বলতে পারো তো? তো কথা হচ্ছে এখানে কিন্তু আসলে আমি ঠিকই বলছি, কারণ একটা গ্রহ কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, সেটা মানে একটা গ্রহ কি পরিমাণ আগাবে সেটা কিন্তু পথের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ক্ষেত্রফলের উপর। সে কত পথ অতিক্রম করছে ডাজন্ট ম্যাটার, কথা হচ্ছে ওই পথটা কি পরিমাণ ক্ষেত্রফল ক্রিয়েট করছে। কথাটা কঠিন হয়ে যাচ্ছে, আসলে সহজ করে দেই। দেখো এই গ্রহটা যখন 1 নম্বর অবস্থান থেকে 2 নম্বর অবস্থানে গেছে, দেখো এখানে কিন্তু একটা কি সৃষ্টি হয়েছে? একটা ক্ষেত্রফল সৃষ্টি হয়েছে। এখানে একটা ক্ষেত্রফল, একটা এরিয়া সৃষ্টি হয়েছে। আচ্ছা, আবার দেখো এই গ্রহটা পরবর্তীতে 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টে গেছে, 2 নম্বর থেকে 3 নম্বরে গেছে। এখন তুমি একটু ভালো মতো খেয়াল করলে দেখো যে এই যে সবুজ অংশের যে ক্ষেত্রফল আর লাল অংশের যে ক্ষেত্রফল, দুইটা কিন্তু মোটামুটি সমান। আমি তো হাতে আঁকছি, অতটা পারফেক্টলি হয় নাই, তারপর তুমি কিন্তু মোটামুটি সেন্স করতে পারতেছো যে সবুজ অংশের ক্ষেত্রফল আর লাল অংশের ক্ষেত্রফল মোটামুটি সমান। যেহেতু সবুজ অংশের ক্ষেত্রফল এবং লাল অংশের ক্ষেত্রফল মোটামুটি সমান, বা ধরে নিলাম সমানই, এই কারণে 1 থেকে 2-এ যাইতে যেই পরিমাণ সময় লাগবে, 2 থেকে 3-এ যাইতে ঠিক একই পরিমাণ সময় লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, হাবিবুল আহসান বলছো ভাইয়া ফোকাস তো 2টা, তাহলে কোন ফোকাসে সূর্য থাকে? যে কোনো একটা ফোকাসে থাকবে,
যে কোনো একটা ফোকাসে, এই ফোকাসে তুমি ধরলে ওই ফোকাসে নাই, ওই ফোকাসে ধরলে এই ফোকাসে নাই, এক এক গ্রহের জন্য এক এক ফোকাসে। বুঝতে পারছো? এই দুটো ফোকাস তো আইডেন্টিক্যাল, দুটোর মধ্যে তো আলাদা করার কোনো উপায় নাই। যদি নন আইডেন্টিক্যাল হইতো তাহলে একটা কথা ছিল যে ভাই কোনটায় থাকবে, দুটো আইডেন্টিক্যাল ফোকাস, দুইটা একই একই, দুটার মধ্যে কোনো রকম ডিফারেন্স নাই। ইয়েস, আকিব বলছে ক্ষেত্রফল, হ্যাঁ ইট ডিপেন্ডস অন দ্য এরিয়া। তার মানে হচ্ছে কি পরিমাণ পথ অতিক্রম করছে আমার কোনো দরকার নাই, কথা হচ্ছে ওই পথটা কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করছে। এটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র, যে একটি গ্রহ পর্যবেক্ষণ মানে প্রদক্ষিণ করার সময় কি পরিমাণ ক্ষেত্রফল সৃষ্টি করে, ওই ক্ষেত্রফলটাই ঠিক করবে যে কত সময় লাগবে। আর 3 নম্বর সূত্রটা হচ্ছে সময়ের সূত্র। 3 নম্বর সূত্রটা হচ্ছে সময়ের সূত্র, যেই সূত্র বলতেছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তার মানে হচ্ছে তুমি যত দূরত্ব বাড়ায় দিবা তত তোমার সময় বেশি লাগবে। যেমন দেখো আমি তোমাদের বোঝাই যে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহটা আছে, দেখি বলো দেখি, এগুলা কিন্তু এমসিকিউ আসতে পারে। সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহটা আছে? সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটা? মেরকুর, তাই না? বুধ গ্রহ। তাহলে দেখো পৃথিবীর সবার কাছে আছে হচ্ছে বুধ গ্রহ, বুধের পরে আছে হচ্ছে কে? শুক্র, শুক্রের পরে আছে হচ্ছে কে? পৃথিবী, পৃথিবীর পরে আছে হচ্ছে কে? মঙ্গল, তাই না? এই চারটা মোটামুটি সবাইকে জানতে হবে। হ্যাঁ, বুধ, বুধের পর শুক্র, শুক্রের পর পৃথিবী, পৃথিবীর পর মঙ্গল। তাও এই যে সূত্রটা টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এই সূত্রটা আমাদেরকে এটা বোঝাচ্ছে যে দূরত্ব যত বাড়বে, দেখো দূরত্ব যত বাড়বে তোমার পর্যায়কাল তত বাড়বে, অর্থাৎ পুরো ঘুরে আসতে তত বেশি সময় লাগবে। যেমন যেমন দেখো বুধের পুরো একবার রাউন্ড করতে সময় লাগে হচ্ছে 88 দিন, 88 দিন সময় লাগে। শুক্র যেহেতু আরেকটু দূরে অবস্থান করতেছে, শুক্রের চেয়ে বেশি সময় লাগবে, যেমন শুক্রের লাগবে হচ্ছে 223 দিন। পৃথিবী যেহেতু আরো দূরে অবস্থান করতেছে, তাই পৃথিবীর সময় লাগে হচ্ছে 365 দিন। এটা পুরোপুরি মনে রাখবা, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটা হচ্ছে পৃথিবীর সময়। ঠিক আছে, এটা মুখস্থ রাখবা কিন্তু ভাইয়া। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময়ে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে। মঙ্গলের সময় লাগে মোটামুটি 687 দিন। তাহলে দেখো ভাইয়া, যে যত দূরে অবস্থান করতেছে তার পর্যায়কাল তত বেড়ে যাচ্ছে। যেমন এটা কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে না, যে পৃথিবীর চেয়ে মঙ্গল কিন্তু অনেক ছোট, এটা তো জানো যে পৃথিবীর তুলনায় মঙ্গল কিন্তু ছোট্ট একটা গ্রহ। কিন্তু যদিও মঙ্গল সাইজে ছোট, কিন্তু ওর বছর হইতে কিন্তু বেশি সময় লাগে। কারণ কি? কারণ হচ্ছে ও বেশি দূরে দূরে অবস্থান করে। যে যত দূরে অবস্থান করবে তার বছর হইতে তত বেশি সময় লাগবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো আবার ভূস্থির উপগ্রহ সম্পর্কে একটা কোনটি সঠিক নয়, কোন উক্তিটি সঠিক নয় জিজ্ঞেস করা হয়েছে। দেখো কোন উক্তিটি সঠিক নয়, তাহলে আসো আবার আমরা জাজ করি। দেখো প্রথমে কি বলছে, ভূস্থির উপগ্রহের কক্ষপথ বিষুবরেখার উপরে থাকবে, এটা কিন্তু সঠিক। ভূস্থির উপগ্রহ সবসময় বিষুবরেখার উপরে থাকে, বিষুবরেখা বরাবর উপরে অবস্থান করে। আচ্ছা, ভূস্থির উপগ্রহের কক্ষপথে সমগ্র উপগ্রহের ভর একই থাকবে, এটা সঠিক না। তারপরে বলছে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা, এটা সঠিক। তারপরে বলছে ভূস্থির উপগ্রহের কক্ষপথের সমাবর্ত ব্যাসার্ধ একটি, হ্যাঁ একটি, সেটা হচ্ছে 36,000 কিলোমিটার, তাই না? এটাই হচ্ছে এখানে ব্যাপার। তাহলে দেখো এখানে সঠিক না কোনটা? বি, সবগুলোর ভর একই হওয়ার কোনো দরকার নাই, উপগ্রহের ভর একই হওয়ার কোনো দরকার নাই। ওকে, নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক? মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক কোনটি বলো, অ্যান্সার করো। এটা একটু কঠিন হতে পারে অনেকের কাছে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক কোনটি? করো, অ্যান্সার করো। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক কোনটি? আচ্ছা, তো এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার মিটার। হ্যাঁ, নিউটন পার মিটার হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের একক। তো এখানে অ্যান্সার হবে এ। তো বাকিগুলো কিসের একক সেটা আমরা একটু দেখে রাখি। মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। হ্যাঁ, এটা হচ্ছে বেগের একক। মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের একক। আর নিউটন মিটার হচ্ছে কাজের একক।
কাজের আরেকটা একক আছে জুল, একই কথা আর কি, নিউটন পার মিটার মানে হচ্ছে জুল। তাহলে আমরা বাকিগুলোর একক কিন্তু দেখে ফেললাম। নিউটন ইন্টু মিটার হচ্ছে কাজের একক, নিউটন পার মিটার হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রফল বলের একক। ওকে ভাইয়া, নিউটন, হ্যাঁ সব অনেকেই অ্যান্সার করে ফেলছে। নিউটন পার মিটার হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রফল বলের একক। আচ্ছা, এই যে মহাকর্ষী ধ্রুবকের মাত্রা কোনটি, এটা একজন কোয়েশ্চেন করছিল, এটা মাত্রাটা বের করে দিতে। তো আসো মাত্রাটা এবার বের করে দেই তোমাদের। দেখো 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। তাহলে কি হইতেছে, নিউটন, নিউটনের মাত্রা কি বলো দেখি, সবাই জানি আমরা ml T−2, তাই না, ml T−2, এটা হচ্ছে নিউটনের মাত্রা। তারপরে মিটার স্কোয়ারের মাত্রা হচ্ছে কি বলো, এল স্কোয়ার, তাই না। আর এটার মাত্রা হচ্ছে কি বলো, এটার মাত্রা হচ্ছে m−2। বুঝো নাই, কেজি ইনভার্স 2 মানে কি m−2। হ্যাঁ, একক যদি কেজি হয় মাত্রা হবে কি m, একক যদি মিটার হয় মাত্রা হবে কি l। তাহলে সবগুলোকে এবার আসলে আমরা গুণ করি, গুণ করলে পাচ্ছি l³ পাচ্ছি, T−1 পাচ্ছি 2, আর m−1, হ্যাঁ 321 LTM। তাহলে দেখো এটা কি করা যায়, আমরা এভাবে লিখতে পারি L³/mt²। হ্যাঁ, L³/mt²। তাহলে খুঁজে বের করো কয় নম্বর অপশন এটা আছে, L³/mt², এই যে গ নম্বর অপশন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তোমরা করবা L³/mt², এটা বলো বারবার, এটা 10 বার মনে মনে বলে ফেলো, কমেন্টে টাইপ করো L³/mt², L³ ও এখানে দুইটা অ্যান্সারই তো সঠিক দেখা যাচ্ছে, দুইটাতে একই জিনিস লিখে রাখছে, এটাও সঠিক, কিন্তু দুইটা অপশনে একই জিনিস লেখা, টাইপিং মিস্টেক হয়েছে হয়তো। তো যারা বি বলছো তারাও সঠিক, যারা সি বলছো তারাও সঠিক। হ্যাঁ, একই জিনিস দুইটাই লেখা, হ্যাঁ একই জিনিস দুই জায়গায় টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে সবাই একটু মনে কয়েকবার লিখে ফেলো, কমেন্টে টাইপ করো, তাহলে আর ভুল হবে না। কারণ পরীক্ষার হলে ভাইয়া তোমাকে যদি এগুলো ক্যালকুলেশন করে করে বের করতে হয়, এটা কিন্তু টাইম কনজিউমিং। বোর্ড পরীক্ষায় হয়তো অতটা ক্ষতিকর হবে না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এত সময় তুমি পাবা না। হ্যাঁ, বোর্ড পরীক্ষায় তো বুঝতেছোই, তোমার পরীক্ষা দিয়ে আসছো, সময় থাকে, এনাফ টাইম থাকে, তো মেডিকেলে কিন্তু এনাফ টাইম থাকে না। একটা কোশ্চেন আনসার করার জন্য তুমি এভারেজ 36 সেকেন্ড টাইম পাইতেছো। তো এখন থেকেই তো আমাদের একটু একটু জাস্ট স্ট্র্যাটেজিগুলো ফলো করা উচিত, তাই না, মেডিকেলের জন্য। এই কারণে এগুলো তুমি মানে একটু মুখস্থ করে ফেলতে হবে। L³/mt², এটা 10 বার মনে মনে বলো, মুখে উচ্চারণ করো, জোরে জোরে বলো, L³/mt², L³/mt²। হ্যাঁ, এবং সবাই অ্যান্সার করো, সবাই ইয়া করো, কমেন্টে টাইপ করো, অ্যান্সারটা কমেন্টে টাইপ করার চেষ্টা করো যেভাবেই পারো। ওকে, আচ্ছা এবার হচ্ছে আরেকটা ম্যাথ। পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে? ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে? ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r। হ্যাঁ, তো r উচ্চতায় এসে এখানে g এর মান হচ্ছে g। এখন তোমাকে বলছে কোন গভীরতায় গেলে, হ্যাঁ এখান থেকে এইভাবে কোন গভীরতায় আসলে, গভীরতায় কত গভীরতায় আসলে তোমার এই g এর মানটা হবে g/2। এই যে গভীরতা তোমাকে বের করতে বলছে, এই যে এইটুক, এই লাল অংশটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো অ্যান্সার করো কি হইতে পারে। আমরা জানি g = কি ভাইয়া, gm/r²। ঠিক আছে, আর এইখানে হবে কি, তোমার যেহেতু কমে গেছে দূরত্বটা, বড় কিন্তু তোমার কমে গেছে। ঠিক আছে, বড় কিন্তু তোমার কমে গেছে। তাইলে দেখো ভাইয়া কি হইতেছে, তুমি যে এলাকাটা মানে পৃথিবীর যে এখানে ভরটা যা ছিল, ওইখানে কিন্তু ভরটা তা থাকবে না, তার চেয়ে কম হবে। তাহলে তোমার কি করতে হবে, g' = gm' এখানে তোমার r মাইনাস মনে করো d², r - d², মানে তুমি d গভীরতায় গেছো, এখানে d গভীরতায় তুমি গেছো। তো
তো আমি তোমাদের ক্লুটা দেই, তোমরা অ্যান্সারটা নিজেরা কেউ না কেউ করো ম্যাথটা, আমি তোমাদের জাস্ট বুঝাই দিতেছি। দেখো জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু কত, জি এম প্রাইম বাই আর মাইনাস ডি স্কোয়ার, যেহেতু এলাকাটা কমে গেছে। তাহলে আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে যে জি প্রাইম হবে জি এর অর্ধেক। জি প্রাইম হবে কি ভাইয়া, জি এর অর্ধেক, অর্থাৎ জি প্রাইম ইকুয়ালস টু জি বাই টু, তাই না? জি প্রাইম ইকুয়ালস টু জি বাই টু, তাহলে কি দাঁড়াইতেছে দেখো, জিএম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু জি এম প্রাইম বাই আর মাইনাস ডি স্কোয়ার ইন্টু টু। এটাকে তুমি সলভ করে ডি এর মান যেটা আসবে সেটাই হচ্ছে এখানে অ্যান্সার। ডি এর মান যেটা আসবে সেটাই হচ্ছে এখানে অ্যান্সার। ওকে ভাইয়া, বুঝতে পারছো? এম এর মানটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এম এর মানও কিন্তু কমে গেছে, বুঝো নাই? আয়তন কিন্তু কমে গেছে, তুমি জাস্ট এইটুকু হিসাব করবা, বাইরের গুলো হিসাব করা কিন্তু যাবে না। হ্যাঁ, এম প্রাইম মানে কি, এম প্রাইম মানে হচ্ছে এই যে এতটুকু এম এর ভর, এই যে এতটুকু এলাকা, এতটুকু এলাকা, ঠিক আছে? এটা হচ্ছে এম প্রাইম, এটা হচ্ছে এম প্রাইম, এর বাইরের এলাকা কিন্তু তুমি বিবেচনা করবে না। তাহলে এটা সলভ করে ডি এর মান যেটা আসবে সেটাই হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে? অনেকে বলতেছে আর বাই টু গভীরতায়, হ্যাঁ হতে পারে আর বাই টু গভীরতা, আর বাই টু গভীরতায়। হ্যাঁ, এই জাতীয় প্রশ্ন কিন্তু মেডিকেলেও আসে, একবার আসছিল, খুব কঠিন একটা প্রশ্ন আসছিল একবার মেডিকেলে, আর বোর্ড পরীক্ষাতে তো আসেই, ক্যালকুলেটর থাকলে করে ফেলবে। আচ্ছা, কোনো বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে এর ওজনের কি হয়? তাহলে আসো দেখি আমরা, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে ওজনের কি হয়। এই হচ্ছে পৃথিবী, পৃথিবী কিন্তু আসলে এইরকম। হ্যাঁ, এই অঞ্চলগুলোকে বলা হয়, এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল। হ্যাঁ, এই যে এইটা একটা মেরু অঞ্চল, এটা হচ্ছে আরেকটা মেরু অঞ্চল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। আচ্ছা, আর এই দিক বরাবর হচ্ছে বিষুবীয় অঞ্চল, এই যে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো ভাইয়া তোমরা ছবিটা দেখেই বুঝতে পারতেছো, বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধটা কিন্তু বেশি, বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আরটা কিন্তু ম্যাক্সিমাম, আর মেরু অঞ্চলে আর হচ্ছে মিনিমাম। তাহলে দেখো, আমরা জানি যে দূরত্ব যদি বাড়ে তাহলে জি এর মান কমে যায়, দূরত্ব বাড়লে জি এর মান কমে যায়। এই কারণে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা অনেক কম হয়, 9.78 হয়, আর মেরু অঞ্চলে জি এর মানটা হয় 9.83। ঠিক আছে, 9 পয়েন্ট। তাহলে দেখো, মেরু অঞ্চলে যেহেতু জি এর মান বেশি তাই সেখানে ওজন বেশি হবে, আর বিষুবীয় অঞ্চলে ওজনটা কম হবে। তাহলে কি বলছে, তুমি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাচ্ছ, বিষুব থেকে মেরুতে নিয়ে যাচ্ছ, অর্থাৎ একটা বস্তুকে তুমি এই জায়গা থেকে এই দিকে নিয়ে যাচ্ছ, মেরুর দিকে নিয়ে যাচ্ছ। তুমি যতই মেরুর দিকে নিয়ে যাবা তার ওজন, ওজন কিন্তু কি হবে ভাইয়া, বাড়তে থাকবে, ওজন বাড়তে থাকবে। তাহলে দেখো আমরা আরেকটু জিনিস শিখে নেই, সেটা হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83, বিষুবীয় অঞ্চলে হচ্ছে 9.78। এদের ঠিক মাঝামাঝি 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান হচ্ছে কত, 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই মানটাকেই বলা হয় জি এর আদর্শ মান। পুরো মানটা মুখস্থ রাখতে হবে, মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তাহলে দেখো জি এর ইকুয়ালস টু কত, 9.80665 মিটার পার সেকেন্ড, 9.80665 মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ রাখতে হবে। ওয়েট উইল ইনক্রিজ। হ্যাঁ, সাব্বির বলছো জি এর মান বাড়বে, হ্যাঁ ঠিক আছে। তারপর কিছু ম্যাথগুলা আমি তোমাদের দেখাই দেই। দেখো, পৃথিবী থেকে 1600 কিলোমিটার উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, এর বেগ ঘন্টায় কত কিলোমিটার হবে? তো এগুলো বের করার সূত্র তো তোমাদের বইয়ে ডাইরেক্ট লেখা আছে, তাই না? সূত্র ডাইরেক্ট লেখা আছে না বইয়ে, যে কোন সূত্র দিয়ে পৃথিবীর উপগ্রহের বেগ বের করে, ডাইরেক্ট সূত্র দেওয়া আছে, সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। এখানে কথা হচ্ছে উপগ্রহের ভর কত, কি কি এইসব কিন্তু কোনো ফ্যাক্টর না, যা হচ্ছে উচ্চতাটা এখানে ফ্যাক্টর করে, যে কত উচ্চতায় উপগ্রহটা অবস্থান করতেছে। হ্যাঁ, 1600 কিলোমিটার। তাহলে তুমি সূত্র বসাই দিবা, সূত্র বসাই দিলেই কিন্তু ম্যাথ হয়ে যাবে, সূত্র বসাই দিবা জাস্ট। তারপরে দেখো বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6.38 ইন্টু 10⁻⁶ এবং অভিকর্ষ ত্বরণ এত হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তি বেগ নির্ণয় করো। তাহলে এখানেও একই রকম সূত্র বসায় দিলেই হয়ে যাবে। সূত্রটা হচ্ছে v =
স্কয়ার রুট অফ 2gr, তাই না ভাইয়া? 2gr এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র। তাহলে এই সূত্রে তুমি জাস্ট মানগুলা বসায় দাও। 2 × 9.8 ইন্টু আর হচ্ছে কত 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তো এটা বসায় দিলেই তুমি কিন্তু অ্যান্সারটা পাবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড আর কি, আলটিমেটলি অ্যান্সার এটা আসবে। ওকে ভাইয়া, ইজি কোয়েশ্চেন। এবার আসো একটা সিকিউ সলভ করি আমরা। আচ্ছা, এখানে কি বলছে? আমরা জানি 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন পৃথিবীতে 9.8 নিউটন। এর মানে কিছু ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করতে হবে, দাঁড়াও। একটু ওয়েট করো 10 সেকেন্ড, আমি ওই স্লাইডে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা জানি যে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন, কল্পনা করার ব্যাপারটা, পৃথিবীতে 9.8 নিউটন, চাঁদে 1.6 নিউটন হবে এটা, হ্যাঁ 1.6 নিউটন, চাঁদে 1.6 নিউটন। ওকে, 1.6 নিউটন, এবং মহাশূন্যে এর কোনো ওজনই থাকে না। মহাশূন্যে যেখানে জি এর মান 0 সেখানে কিন্তু এর কোনো ওজন থাকে না। কিন্তু পৃথিবী, চাঁদ ও মহাশূন্যে বস্তুটির ভর কিন্তু 1 কেজি পরিমাণে থাকে। তাহলে আমাদের জানা তথ্য কি বিভ্রান্তকারী? তাহলে আসো, অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ কি বলো দেখি ভাইয়া। কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে সেটা যে ত্বরণের নিচের দিকে পড়ে সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। পৃথিবী পৃষ্ঠে, এভাবে সাজায় লিখবা, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে সেটি যে ত্বরণের নিচের দিকে পড়ে তাকেই বলা হয় হচ্ছে অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, ভূপৃষ্ঠে কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে সেটা যে বেগে নিচে, যে ত্বরণের নিচে পড়ে তাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবার বলছে ভর ও ওজনের পার্থক্য ব্যাখ্যা করো। তাই তুমি প্রথমে ভরের সংজ্ঞা লিখবা। ভর বলতে আসলে কি বোঝায়? ভর বলতে বোঝায়, ভরের এখন আরো অনেক ফাইনেস্ট ডেফিনিশন আসতেছে, নতুন ধরনের ডেফিনিশন আসতেছে, তবে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্স জিনিসগুলোকে একভাবে ব্যাখ্যা করে, কোয়ান্টাম ফিজিক্স কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করে। তো যদি তুমি কোথাও গিয়ে দেখো যে আমার সংজ্ঞা ঠিক নাই, তাহলে ভাইবো না যে আমি না জানি না ভুল বলতেছি। যেহেতু আমরা এখন ফিজিক্স ফার্স্ট পেপার, তো পুরোপুরি ক্লাসিক্যাল ফিজিক্স, এখানে আমরা ক্লাসিক্যাল ফিজিক্সের সংজ্ঞাই বলবো। সেটা হচ্ছে, ভর হচ্ছে কি, কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণ, এবং এই পদার্থের পরিমাণটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। এটা পৃথিবীতে যা, চাঁদে গেলেও তা, সব জায়গায় সমান থাকবে। আর ওজন হচ্ছে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। হ্যাঁ, ওজন হচ্ছে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। তারপর 2 নম্বর পার্থক্য, ভর অপরিবর্তনীয়। ভর কখনো পরিবর্তন হবে না, কিন্তু ওজন পরিবর্তন হয়। হ্যাঁ, পৃথিবীরই এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ওজন চেঞ্জ হয়ে যাবে, আর চাঁদে গেলে তো হবেই। হ্যাঁ, এইরকম 2-3টা পার্থক্য তুমি জাস্ট লিখে দিবা। তারপর বলছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 × 10 টু দি পাওয়ার 6, এবং পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড। ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করো। তাহলে তুমি কি করবা? দেখো সূত্রটা গ নম্বরের জন্য, G = gm/r+h²। তাহলে দেখো কি আসতেছে, জি এর মান বসাবা, এম এর মান বসাবা। হ্যাঁ, জি এর মান বসাবা, এম এর মান বসাবা। আর এর মান কত বলছে? 6.4 × 10⁻⁶। এর সাথে আরো ওইটাই যোগ করতে বলছে। পরে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, বেশি কঠিন না। তাহলে এই সূত্র তোমাকে সূত্রগুলো, এই অধ্যায়ে কিন্তু প্রায় 7-8টা সূত্র আছে টোটাল, উপগ্রহের সূত্র, সেই সূত্রগুলা। তো তোমরা যে কাজটা করবা, সব সূত্রগুলো দেখে দেখে খাতায় 10 বার করে লিখে ফেলো, তাইলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। সূত্রগুলো দেখে দেখে খাতায় 10 বার করে লিখে ফেলো, দেখে দেখে বই থেকে দেখে দেখে 10 বার লিখে ফেলো। এই সূত্র থেকে ডাইরেক্ট পেঁচায় না অঙ্ক খুব একটা ডাইরেক্ট, কারণ সূত্রগুলো এমনিতেই অনেক কঠিন। তো আর পেঁচানোর চেষ্টা করে না আর কি কোশ্চেন যারা করে। তো তুমি জাস্ট যদি সূত্রগুলো তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। জাস্ট সূত্রগুলো মাথায় থাকতে হবে। মনিরুজ্জামান খুব সুন্দর একটা সংজ্ঞা লিখছো অভিকর্ষ ত্বরণের, যেটা বলছো ওটা একটু ইলাবোরেট করে লিখছো, থ্যাংক ইউ তোমাকে ভাইয়া। আচ্ছা, উদ্দীপকে প্রদত্ত তথ্যগুলো কি সঠিক না বিভ্রান্তকারী? এই ওজন বিভিন্নতার কারণ যুক্তি দিয়ে বোঝাও। তাহলে বলো সঠিক নাকি। দেখো মার্কসগুলো কিভাবে আসে। তোমাকে প্রশ্নে, ঘ নম্বর প্রশ্নে কি বলছে? উদ্দীপকে প্রদত্ত তথ্যগুলো সঠিক নাকি বিভ্রান্তকারী, এইটা তুমি আগে জানতে চাইছে, তারপর ব্যাখ্যা করতে বলছে।
তো তুমি যদি জাস্ট লিখতে পারো যে উদ্দীপকের প্রদত্ত তথ্যগুলো সঠিক যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু তুমি 2 মার্কস পাওয়া যাবা, 2 পাওয়া যাবা। জাস্ট যদি লিখতে পারো যে উদ্দীপকের প্রদত্ত তথ্যগুলো সঠিক, তাহলে তুমি চাইলে 2 পাইতেছো। এরপর তুমি কিভাবে ব্যাখ্যা করতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে তুমি 3 পাবা না 3.5 পাবা নাকি 4 পাবা। কথা কি বোঝা গেছে? তুমি যদি জাস্ট লিখতে পারো যে উদ্দীপকের প্রদত্ত তথ্যগুলো সঠিক, তাহলে কিন্তু তুমি 4-এর মধ্যে 2 পাবা। তারপর তুমি সামনে কিভাবে ব্যাখ্যা করছো এটার উপর তোমার বাকি মার্কস নির্ভর করতেছে। ঠিক আছে? হ্যাঁ, বিন সাব্বির যেটা লিখছো ভাইয়া, বিন সাব্বির তোমার সূত্র ঠিক আছে, একই সূত্র। হ্যাঁ, তোমারটাও ঠিক আছে, r/r+s² × g, এটাও ঠিক আছে ভাইয়া, এটা দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার ক্লাস তো হবে চলতে, আমার ক্লাস অলরেডি কতগুলো দেওয়া আছে ইউটিউবে, দেখে নাও। আর নেক্সট কবে হবে এখনো রুটিন করা হয় নাই, তো বলতে পারতেছি না। এই সপ্তাহে এটাই লাস্ট ক্লাস আর কি আমার। হ্যাঁ, তাহলে দেখো উদ্দীপকের প্রদত্ত তথ্যগুলো কিন্তু সঠিক। এখন কেন সঠিক? কারণটা হচ্ছে যে ভর হচ্ছে একটি বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণ, এটা তো কখনোই চেঞ্জ হবে না, তাহলে ভর চেঞ্জ হয় না। কিন্তু ওজন হচ্ছে আকর্ষণ বলটা, জাস্ট টানটা, তাহলে টানের মান পৃথিবীতে একরকম, চাঁদে গেলে তো একরকম হবেই। এই কারণে আর কি ভাইয়া, মানে তুমি গাণিতিকভাবে একটু দেখাই দিবা যে আমরা কি জানি। আমরা জানি হচ্ছে ওয়েট ইকুয়ালস টু m/g। তাহলে বুঝতেছো, জি এর মান যদি চেঞ্জ হয় ডাব্লিউ এর মানও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আর কি তুমি ব্যাখ্যা ট্যাখ্যাগুলো দিবা, তাইলেই কাজ করবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা আলোচনা করলাম। এখন তোমাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখন তোমরা যে ক্লাসগুলো ইউটিউবে করতেছো, এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ফ্রি কোর্স আর কি। মানে তোমাদেরকে যাতে এইচএসসি পরীক্ষায় A+টা পাওয়ানো যায়, সেই কারণে তোমাদের এখানে আমরা একটা ফ্রি কোর্স দিয়ে রাখছি। এবার তোমাদের এর পাশাপাশি অলরেডি কিন্তু আমরা ডিএমসি স্টেশন থেকে পেইড কোর্স ছাড়া হয়েছে। পেইড কোর্স মেডিকেল এডমিশন যারা দিবা তাদের জন্য পেইড কোর্স রাখা হয়েছে। পেইড কোর্সে কিন্তু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জেনারেল নলেজ, সবগুলোর ডিটেলস ক্লাস রাখা আছে অলরেডি, রেকর্ডেড ক্লাস। তুমি ভর্তি হওয়ার সাথে সাথে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। এর পাশাপাশি রেকর্ডেড ক্লাসের পাশাপাশি তোমাদের ওই ক্লাসগুলোই আবার লাইভে নেওয়া হবে। কিছুদিন পরে এই ক্লাসগুলো লাইভ শুরু হয়ে যাবে। পাশাপাশি তুমি এখানে মডেল টেস্ট দিতে পারবা, মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা। প্রতিটা ক্লাস করার পরই সেটার সাথে সংশ্লিষ্ট অধ্যায়ের মডেল টেস্ট দিতে পারবা, এবং 24x7 আওয়ার্স আমাদের সাপোর্ট তোমরা পাবা, ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পাবা। হ্যাঁ, অর্থাৎ তোমার যখনই যেই প্রবলেম হবে তুমি জাস্ট আমাদের অ্যাপে গিয়ে নক করলেই কিন্তু কোনো না কোনো টিচার তোমাদের সেই অ্যান্সারটা দিয়ে দিবে। তাহলে এই 4টা সুবিধা, এর বাইরেও আরও কিছু সুবিধা আমরা অ্যাড করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমাদের পেইড কোর্সে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, মডেল টেস্ট 24x7, অর্থাৎ বুঝতেছো দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আমরা তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিংয়ের কাজে নিয়োজিত থাকবো আর কি। তো কথা হচ্ছে এইভাবে যদি তুমি প্রিপারেশন নিতে থাকো, আশা করি তোমাদের যে টার্গেট, তোমাদের যে লক্ষ্য ডিএমসি, সেটা পূরণ হবে আশা করি অনেকেরই। তো এই কোর্স ফি এটা হচ্ছে আমাদের মনে হয় 5,000 টাকার মতো আর কি, 5,000 টাকা এটার কোর্স ফি। এই 5,000 টাকা কোর্স ফি দিয়ে এককালীন পে করলে কিন্তু তুমি আমাদের সকল সুবিধাগুলো পেয়ে যাচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আশা করি যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতেছো বা আমাদের সম্পর্কে জানো, সবাই আমাদের এই জার্নিতে অংশ নিতে পারো। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ডিএমসি স্টেশন থেকে যেই ট্রেনটা ছাড়ে সেই ট্রেনের ডেস্টিনেশন হচ্ছে ডিএমসি। তা আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রেনে ওঠার জন্য। সবাই আমাদের ট্রেনে চলে আসো। আশা করি আমি তোমাদেরকে যতদূর সম্ভব আমরা তোমাদেরকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা মিলে খুব ভালো একটা প্রিপারেশন তোমাদের হবে, এটাই আমি আশা করতেছি। তো এটাই আর কি তোমাদেরকে জানা রাখলাম। এই কোর্সটাই তোমরা এনরোল করে ফেলতে পারো যত দ্রুত সম্ভব। যত দ্রুত এনরোল করবা ততই আর কি পেমেন্ট কম হবে, আস্তে আস্তে তো পেমেন্ট আসলে ইনক্রিজ করে। তো এটাই আর কি জানানোর কথা। ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা পেইড কোর্সে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। হ্যাঁ, ডিএমসি স্টেশনের আন্ডারে আসতে পারো। টাকা ভাইয়া মনে হয় আসলে আমরা তো চেষ্টা করতেছি আর কি, আমরা যতদূর সম্ভব কমই রাখার চেষ্টা করছি। তবে তুমি যদি চাও যে আর বেশি না দিতে, তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ সামনে হয়তো একটু বাড়তেও পারে। হ্যাঁ, তো এবং এই পেমেন্টটা কিন্তু তোমাকে জাস্ট একবারই করতে হবে, এটা কিন্তু প্রতি মাসে করতে হবে তা না।
তুমি জাস্ট একবার 5,000 টাকার মতো পে করবা, তাহলে তুমি যতদিন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা না হয় তুমি কিন্তু এই সুবিধাগুলো পাবা। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা যদি আজকে থেকে 1 বছর পরেও হয়, তুমি 1 বছর কিন্তু এই সুবিধাগুলো পাবা। তাহলে 1 বছর পরে যদি হয়, তোমাকে খরচ হচ্ছে মাসে মাত্র 400 টাকার মতো, 400-450 টাকা। তাহলে বুঝতেই পারতেছো, মাত্র এই পরিমাণ খরচ করে কিন্তু তুমি অনেক দিন আমাদের সার্ভিসগুলো পাচ্ছ। হ্যাঁ, এবং আমাদের জিনিসগুলো তো অনলাইনে দেওয়া আছে, অ্যাপে দেওয়া আছে, রুটস এডু অ্যাপে। অ্যাপটা ডাউনলোড করে ফেলো সবাই, রুটস এডু অ্যাপ। হ্যাঁ, রুটস এডু অ্যাপ প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে ফেলো। এই অ্যাপ ডাউনলোড করলে তুমি প্রায় 1000টা ফ্রি ক্লাস পেয়ে যাবা। ফ্রি ক্লাস 1000টা দেওয়া আছে ওইখানে। টোটালি আমাদের পুরো এইচএসসি সিলেবাস কভার করে 1000টা ক্লাস ফ্রিতেই দেওয়া আছে, তোমাকে 1 পয়সাও পে করতে হবে না, শুধু তোমার ডাটা একটু খরচ হবে আর কি। এই আর যদি তুমি আমাদের এক্সক্লুসিভ এই কোর্সটা করতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু পে করতে হবে, এবং এই পেমেন্টটা জাস্ট একবারই করতে হবে। একবার পে করলেই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত আমাদের সুবিধাগুলো পাবা। ইভেন এই সুবিধাটাও ডাউট ক্লিয়ারিং খুবই ইউনিক একটা আমাদের সুবিধা। হ্যাঁ, যে আমরা সব সময় স্টুডেন্টদের উপর মাথার উপর ছায়ার মতো আছে রুটস। তুমি অন্য কোথাও ভর্তি হইলে ক্লাস করতেছো বা লাইভ ক্লাসে হয়তো টিচার একটু তোমাকে বলে দেবে, এইটুকুই, কিন্তু রুটস সব সময় তোমার মাথার উপর ছায়ার মতো আছে। তোমার যখনই প্রবলেম তুমি রুটস এডু অ্যাপে গিয়ে নক করো, টিচাররা অ্যান্সার দিয়ে দিবে। এই ইউনিক সুবিধাটা কিন্তু আর কেউ দিচ্ছে বলে আমার মনে হয় না, এবং প্রফেশনালি কোনো মেসেঞ্জার গ্রুপে না, কোনো ফেসবুক গ্রুপে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আমাদের অ্যাপেই এই সুবিধাটা রাখা আছে। হ্যাঁ, এক্সক্লুসিভলি এই সুবিধাটা রাখা আছে। জাস্ট তুমি তোমার কোশ্চেনটা লিখে দাও বা ছবি তুলে আপ দাও, সাথে সাথে টিচার তোমার সাথে কিন্তু ডিসকাশন করা শুরু করবে। তো এই সুবিধা তুমি যদি পেতে চাও, তোমার কিন্তু লক্ষ টাকা দিয়েও তুমি এই সুবিধা পাবা না। ধরে নিজের থেকে একটা এমন যদি কোনো টিচার চাও যে ভাই আপনি 24 ঘন্টায় আমার সাথে থাকবেন, আমার যেটা প্রবলেম আপনি অ্যান্সার করে দিবেন, তুমি চিন্তা করো তো কেউ রাজি হবে যে 24 ঘন্টায় আমাকে হেল্প করতে হবে আপনাকে? আপনি এবার কত লক্ষ টাকা চান মাসে বলেন? কেউ কিন্তু রাজি হবে না। তো কথা হচ্ছে রুটস কিন্তু এটা সামহাউ, আমাদের এখানে অনেকজন টিচার আছে, তারা বিভিন্ন শিফটে বসে থাকে তোমাদের অ্যান্সারগুলো করার জন্য। তো রুটস তোমাকে সামহাউ ওই সুবিধাটাই কিন্তু দিচ্ছে, যেটা তুমি লক্ষ টাকা দিয়ে আসলে পাবা না। হ্যাঁ, তো এটা মাথায় রাখো আর কি, এটা কিন্তু দরকার, বর্তমান দিনে এগুলো দরকার। কারণ তুমি রাত্রে পড়তেছো 3টার সময়, একটা সমস্যা আসলো তোমার, কোথায় যাবা তুমি এটা সলিউশন নিতে? কোথায় যাবা? রুটসে আসবা। তো এই কারণেই আর কি এটা ইউনিক একটা ফিচার খুব আমাদের। তো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই। হ্যাঁ, আবারও দেখা হবে ইনশাল্লাহ।